বিকে স্পট ফাইলস এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত কন্টেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। চ্যানেলে উপস্থিত অতিথিদের বক্তব্য সম্পূর্ণ তাদের নিজের মতামত দ্বারা প্রভাবিত। অনুষ্ঠানে বলা সমস্ত বক্তব্য অতিথির নিজস্ব। চ্যানেল এর কোনো দায়িত্ব নেয় না। ছেলেরা কি চায়? ছেলেরা চায় হচ্ছে টাকা পয়সা, সোনা দানা, ক্ষমতা। মেয়েরা কিন্তু তিনটে জিনিস চায়। একটা হচ্ছে লাভ, দ্যাট ইজ আনকন্ডিশনাল লাভ, আমাকে ভালোবাসে। মেয়েরা অ্যাকচুয়ালি গয়না টয়না এগুলো কম্পিটিশনে কেনে, কিন্তু লাভটা হচ্ছে আশেপাশ কেয়ার, আমাকে যত্ন নিচ্ছে, দিনে 3-4 বার আমার ব্যাপারে খোঁজ নিল, এবং অ্যাফেকশন চোরা বালির মতো টান। টেলিপ্যাথি তাহলে কি? টেলিপ্যাথি তো বলা যায় যে দুজনের মধ্যে সংযোগটা হয়, মানে আমি যেটা ভাবছি তোমার সাথে একই টিউন, সেটা হচ্ছে মূর্ছনা, সিনক্রোনাইজেশন। সেক্সটা হচ্ছে একটা আর্ট। সেক্স যখন একটা কোজি এনভায়রনমেন্ট, সেখানে মোবাইল সাইলেন্ট থাকবে, টিভি বন্ধ থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, এবং সেক্সের 3টে খেলা আছে। খেলার আগে খেলা, খেলতে খেলতে খেলা, আর খেলার পরে খেলা। এই 3টে নিয়ে দিদি বলেছে খেলা হবে। এই যে জেনজি, এখনকার যে তরুণদের যে আমরা জেনজি বলছি বা এদের মধ্যে আমরা দেখছি যে ওরা মানে কি বলবো, যে ফিজিক্যাল যে ইন্টিমেসি, এই চাহিদাটা কিন্তু অনেক কম কম্পারেটিভলি, যে গবেষণা জায়গায় বলছে। এটাও কি একটা কারণ? বাঙালি সেক্স করতে ভুলে গেছে। কি বলছেন? একদম। বাঙালি সেক্সের সময় কোথায়? দিন রাত তো খালি তারা কাজের মধ্যে ডুবে আছে। বাঙালি তো বেশি সেক্স করতে পারবে, এক সময় বাঙালি বাড়িতে থাকে। रोमांटिक ছিল। जिंदगी और मौत तो ऊपर वाले के हाथ है, जहाँ पना इसे ना आप बदल सकते हैं ना हम सब तो रंगमंच की कठपुतलियां हैं। कब कहाँ कैसे किसका डोर खींच जाए किसी को नहीं पता। बाबूमशाई, जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পট ফাইলস। আপনি কি কখনো ভেবেছেন আমাদের মন কেন হঠাৎ অপ্রত্যাশিতভাবে বিপরীত পথে কাজ করে? কেন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না? এই প্রশ্নগুলো আজকের আধুনিক জীবনের সবচেয়ে জটিল চ্যালেঞ্জগুলোর মধ্যে কিন্তু অন্যতম। আর এই সব উত্তর জানতে আজকের বিশেষ অতিথি, বিশিষ্ট মনোবিদ ডক্টর রঞ্জন ভট্টাচার্য। ওয়েলকাম স্যার। আজকের পর্বে আমরা আলোচনা করব মনস্তাত্ত্বিক জটিলতার কারণ, সম্পর্কের সংকট ও তার সমাধান, স্ট্রেস ও উদ্বেগ মোকাবিলার কার্যকর যে কৌশল, তরুণ প্রজন্মের যে মানসিক স্বাস্থ্য সচেতনতা, আধুনিক প্রযুক্তির প্রভাব এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দিক। এই যে মন নিয়ে দেখো, বাংলা সিনেমাতে অনেক গান হয়েছে। মনও দিল না বধূ, মন মানে না, মন মানে না, মন মাতাল। তা মনটা কোথায় থাকে? সেই অ্যারিস্টটল থেকে প্লেটো সবাই বলছেন যে মনটা হচ্ছে এখানে থাকে, না হলে মনটা এখানে থাকে। কিন্তু এই হার্ট না ব্রেন কোথায় মন থাকে করতে করতে তখন এসে গেল ক্যালকুলাসের যুগ। তা বললো এফ ব্রেন ইজ ইকুয়াল টু মাইন্ড, মানে ফাংশন অফ ব্রেন হচ্ছে মাইন্ড। তাহলে একটা সময় ছিল যখন এই চেয়ারের মধ্যে যেরকম বসে আছি আমরা, চেয়ারে বেঁধে রেখে মনোরোগীদের চিকিৎসা করা হতো। তারপরে এখন যে নতুন যুগ এসছে, এমন দিন আসবে হয়তো যে আমি এই বিপ্লবের মাথায় একটা চিপ ঢুকিয়ে দেবো, এবং এখন ব্লুটুথ কানেকশনের মধ্যে দিয়ে আমি সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, এই 3টে মনোঅ্যামিনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কিন্তু একদম চেঞ্জ করে দেবো। এআই এর যুগে আস্তে আস্তে এবার আমরা এগোচ্ছি, নাথিং ইজ ইম্পসিবল। মানে এআই রোবট চাই আমাদের, একদম রোবট প্রেমিকা চাই, না হলে হবে না। মুশকিলটা হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ এই ব্যাপারটা না বিরাট একটা জটিল ব্যাপার। কারণ আমি যখন সাইকিয়াট্রিটা নিলাম পোস্ট গ্রাজুয়েশনে আমার র্যাঙ্কের পর, এটাই আমার প্রথম প্রশ্ন ছিল যে আপনি এই পেশায় নিজেকে যুক্ত করলেন কি, মানে হোয়াট অ্যাকচুয়ালি ইন্সপায়ার মানে তখন অপশান যেগুলো ছিল, আমি মেডিসিন, সাইকিয়াট্রি এগুলো পাচ্ছিলাম যখন, তা সাইকিয়াট্রি নেওয়ার একটা ইচ্ছে ছিল, বাসনা ছিল। ছোটোবেলা থেকে দেখেছি একজন খুব নিকটাত্মীয় সে সাইকিয়াট্রিক পেশেন্ট, তাকে অনেক ভুগতে হয়েছে। কিন্তু জন্মলগ্ন থেকে সাইকিয়াট্রির সাবজেক্টটা হচ্ছে একদম কলঙ্কিনী কঙ্কাবতীর মতো কলঙ্কিত। সাইকিয়াট্রিস্টের মুখ দেখলে 3 দিন খারাপ যায়। যারা এই পডকাস্টটা দেখছেন তারা কিন্তু আগামী 3 দিন জেনে রাখুন আপনাদের খারাপ যাবে। অ্যাবসলিউটলি। সাইকিয়াট্রিস্টের পাশে কেউ বসে না। আমি সেই মেট্রোতে যাচ্ছিলাম, পাশের দুটো সিট খালি ছিল, দুজন সুন্দরী মহিলা এসে বসলো। যেই বসলো আমাকে জেনে কী করে জানলো জানি না, লেভেলটা কোথায় লাগানো ছিল, আমি সাইকিয়াট্রিস্ট, উঠে চলে গেল। বিয়ে বাড়িতে 2টো সিট খালি থাকে। আর সাইকিয়াট্রিস্টের ওষুধ যদি কেউ 1 মাস খেয়েছে বিপ্লব, তার 4-4টে ভাইটাল অর্গানস, লিভার, কিডনি, হার্ট, লাং পচে গলে নষ্ট হয়ে যায়। সাইকিয়াট্রিস্টের বিয়ে হয় না। আমার বিয়ে হচ্ছিল না। আপনি লাকি।
আমি মেডিকেল কলেজ, আমার বউ এনআরএস মেডিকেল কলেজ, 17 মিনিট হাঁটা রাস্তায় সূর্য সেন স্ট্রিট দিয়ে যদি হেঁটে চলে যাও ট্রাম লাইন ধরে, তাহলে প্রেম করতে হতো। শ্বশুরমশাই বিয়ে দেবে না, কারণ তখন আমার পা নড়বড়ে, সবে পাশ করে বেরিয়েছি, অল্প টাকার মাইনের চাকরি পায়, তাও আবার সাইকিয়াট্রিস্ট। তো শ্বশুরমশাই একজনের সাথে আমার মানে বউয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। তার টাকও ছিল, আবার টাকাও ছিল, আমার কোনোটাই ছিল না। তো শেষ পর্যন্ত আমার বউ সেই 16 সিনেমায় যেরকম যে মসি বলে একটা ডায়লগ ছিল না, ধর্মেন্দ্র উঠে গেছিল, বলে নেই আমাকেই বিয়ে করবে। তা কোনোভাবে বিয়েটা হয়ে গেল। কিন্তু দেখো, নিউটনের তো 3টে সূত্র আছে, নিউটনস 3 লজ অফ মোশন। তা আমি এটা বার করেছি, এটা আইজ্যাক নিউটনের জায়গায় তুমি আইজ্যাক রঞ্জন বলতে পারো, ওয়াইফস 3 লজ অফ ইমোশন। তো প্রথম লড়া হচ্ছে যে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল, ইনভ্যারিয়েবলি সবাইকেই শুনতে হবে। এটাকে বৌদি বলে? হ্যাঁ বলে বলেই বলছি তো, আশা দেখছি কিন্তু জানি না। সেকেন্ড লড়া হচ্ছে আরো ইন্টারেস্টিং, আমার মতো মেয়ে পেয়েছে বলে পড়তে অন্য কোনো মেয়ের পাল্লায়, তাহলে বুঝতে কত ধানে কত চাল। নিউটনের সেকেন্ড লতে দেখো F=ma বা P=mf একটা ডেরিভেটিভ আছে। পড়তে অন্য কোনো মেয়ের পাল্লায়, আশায় বা দুরাশায় যদি মনে করে একটা কারো পাল্লায় পড়বে, তাহলে দেখবে শিব ঠাকুরের 3 নয়ন আছে, তোমার সিসিটিভিতে 4 কোণায় 4টে, তুমি ক্যামেরা বসে দেখবে, বউয়ের যে কত গভীর নয়ন সেটা তুমি বুঝতে পারবে না। একটা মজার কথা আছে বিপ্লব, যে সাইন অফ এজিং ইজ ওয়েন ইউর স্পাউস উইল নো লঙ্গার সাসপেক্ট ইউ। যখন তুমি বুঝবে যে তোমার বউ বা তোমার হাজব্যান্ড তোমাকে সন্দেহ করছে না, তার মানে তুমি বুদ্ধা হয়ে গেছো। তা আমার বউ ভাই বলে, যেহেতু কর্মসূত্রে কিছুদিন একা থাকতে হয়, শুনেছিলাম যে যখন তুমি বউকে খুব ভালোবাসবে একটা সময় বয়স এসে, তার মানে তুমি আর মানে হয়ে গেছো, তোমার মানে বিরুদ্ধ হয়ে গেছো। আর এখন তো সেটা চলছে কর্মসূত্রে। তখন আমাকে বলে যে তুমি ফ্রন্ট ক্যামেরা অন করো, ব্যাক ক্যামেরা অন করো, খাটের নিচে একবার দেখাও কে আছে, সব কিছু করে। হ্যাঁ, তা সেই এখন দেখো পরকীয়ার যুগ, এই যে তোমার সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। আগে কারো দরজায় টোকা নাড়তে গেলে 5 বার ভাবতে হতো, এখন তো অবারিত দ্বার, মেসেঞ্জারের মধ্যে দিয়ে ঢুকছে, ইউটিউবে আমরা কমেন্ট দেখছি, লাইক করছি, শেয়ার করছি, ফেসবুকে মুখপুস্তিকা রয়েছে। এই জুকু আঙ্কেল যা করে গেছে আর কি বলবো। তা মজার ব্যাপারটা আমরা ছোটবেলা জানতাম, ছোটবেলা শুনতাম কি যে মানে শরীর খারাপ হয়েছে ডাক্তার কাছে যা, স্বাস্থ্য ঠিকঠাক করে দেখ, খেয়াল রাখ নিজের শরীরটার উপর। এখন শুনছি যে মানসিক স্বাস্থ্য নিয়ে একটা মানে আমাদের সমাজের মধ্যে একটা বিশাল বড় সমস্যা। এটাকে নিয়ে আপনি কী ভাবেন? মানসিক স্বাস্থ্য নিয়ে যে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে করে বলি, তাহলে 2014 থেকে 16 সালে যেটা হয়েছিল, যেটা আমাদের মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছিল নিমহ্যান্সের তত্ত্বাবধানে, তারা দেখেছে প্রতি 6 জনকে ছেড়ে 7ম ভারতবাসী কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। আমাদের 143 কোটি দেশবাসীর মধ্যে কম বেশি 15 কোটি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে 1 কোটি মানুষ ভুগছে সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, যেমন স্কিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার, আর বাকি 14 কোটি কমন মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। বাইপোলারিজম তো ডিসঅর্ডারটা আমরা শুনলাম হানি সিং যখন কেসটা হলো, হানি সিংয়ের পর থেকে আমরা এই ওয়ার্ডটা শুনতে পেলাম যে এটাও একটা রোগ আছে। 4 বছর ধরে নিজেকে মানে 4-5 বছর ধরে নিজেকে পুরো অন্তর্ধান করে ফেলা, মানে কাউকে না দেখা একটা, এগুলো কিন্তু বেশি এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে। স্ট্রেসের জন্য কি এগুলো? মিডিয়া তো অ্যাওয়ারনেস বাড়াচ্ছে সবসময়। এবং বাইপোলার ডিসঅর্ডার, এটা তুমি বললে সেলিব্রিটির কথা, অনেকেই আছে বাইপোলার ডিসঅর্ডার, প্রচুর। আমরা জানতে পারলাম হানি সিংকে দিয়ে। ভিনসেন্ট ভ্যান গগের কথা তুমি ধরো, তিনি যখন তার পোর্ট্রেট, একটা পোর্ট্রেট দেখবে যে যখন তাই খুব কালারফুল পোর্ট্রেট ইউজ করছে, প্রচুর রং, তার মানে সেরকম ম্যানিক ফেজে ছিল। আবার যখন দেখা যাচ্ছে যে কম ইয়েতে ডিপ্রেসিভ ফেজে আছে, তখন সে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করছে। কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের ডিপ্রেসিভ ফেজে কিন্তু বিপ্লব সুইসাইডের রিস্ক অনেক বেশি। ইউনিপোলার ডিপ্রেশনে যদি শুধু ডিপ্রেশন থাকে, তাহলে 100 জনের মধ্যে আনুমানিক 15 জনের আত্মহত্যা প্রবণ হতে পারে। এবং বাইপোলার ডিসঅর্ডারের 25 থেকে 50%। একটা মজার ছোট গল্প বলি, যে তখন বাইপোলার ডিসঅর্ডারের ম্যানিক ফেজের 3টে লেভেল থাকে। তা আমরা বলি হাইপোম্যানিক মানে হচ্ছে কম উত্তেজিত আছে, আর ম্যানিক হচ্ছে উইদাউট সাইকোটিক সিমটম, উইথ সাইকোটিক সিমটম। তা আমার এরকম একটা পেশেন্ট এসছে, তা তখন সদ্য বামফ্রন্ট সরকারের পতন ঘটেছে, তবুও তো সে আর কি বলছে, লাল বাংলার লাল মাটিতে লাল পতাকা উড়ছে উড়বে, সে ছোট স্টেজের আর কি হাইপোম্যানিক স্টেজে রয়েছে। তারপরে এলো একটু আরেকটু বড়, তা সে তখন একটু ম্যানিক উইদাউট সাইকোটিক, সে আবার খুব মানে হিন্দি বলিউড সঙের খুব ভক্ত, কিশোর কুমারের মানে ওয়ান অফ দ্য ফেভারিট সিঙ্গার। সেই পেশেন্ট আবার গায়ে ইয়ে লাল রঙ কব মুঝে ছোড়েগা, তা লালের সিরিজ চলছে। কিন্তু সেই সুপার যে পেশেন্টটি এলো আর কি ম্যানিক উইথ সাইকোটিক সিমটম, সে কিছু এলো না, তার 140 কেজি ওজন, 4টে পুলিশ তাকে ধরে নিয়ে আসছে। আমার কাছে খালি একটা অ্যাডভাইস নিয়ে অ্যাডমিশন হবে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট অনুযায়ী।
এসে খালি টেবিলটাকে এরকম পডকাস্টের টেবিল ছিল, দম করে মারলো, টেবিল ভেঙে চৌচির হয়ে গেল, বলে গিভ মি রেড, তাহলে এটাও লাল রং। তা তিনটে লালের যে তিনটে হলো, এটা তুমি তিনটে স্টেজ অফ ফেজ অফ দ্য হাইপোম্যানিক অ্যান্ড ম্যানিক এপিসোডস অফ এ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম বাইপোলার ডিসঅর্ডার। তাহলে এই যে বিচিত্র জগতে আমরা তো হাইপোম্যানিসিটি ইজ ইকুয়াল টু ক্রিয়েটিভিটি। পৃথিবীতে যত ক্রিয়েটিভ অ্যাক্ট হয়েছে তার মধ্যে থোড়া পাগলপন হ্যাঁ, কারণ আমাদের লেফট ব্রেনটা হচ্ছে বস্তুনিষ্ঠ ব্রেন, মানে তুমি যেমন তোমার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলছো, কত টাকা আইটি রিটার্ন দিতে হবে, এই সবগুলো লেফট ব্রেন করছে। রাইট ব্রেন হচ্ছে মিউজিক, পোয়েট্রি, তার মধ্যে রয়েছে সেই পাগলপন, ক্রিয়েটিভিটি। এই আমরা রাইট ব্রেনটাকে, ক্রিয়েটিভ ব্রেনটা হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন দেয় যখন মনে হয় যে, কিন্তু এইটাই যখন কোনো কিছু সীমা লঙ্ঘন করে তখন সেইটাকে আমরা বলি ডিসঅর্ডার। তাই আমাদের মানসিক রোগগুলো এর কোনো স্কিজোব্যাসিলাইও নেই, ম্যানিক কক্কাইও নেই যে তুমি ব্লাড টেস্ট করে, এক্সরে করে, ইসিজি করে, সিটি স্ক্যান করে ধরা পড়বে। আমাদের টুল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথডে আমরা ইন্টারভিউ নিই এবং ইন্টারভিউর মাধ্যমে সে ক্রাইটেরিয়া কী ফুলফিল করছে। দুঃখের কথা হচ্ছে ওষুধ খাওয়াটা নিয়ে আমি তোমাকে বললাম যে একটা শিক্ষিত মানুষের মধ্যে এখনও কালিমা, সেই কালিমা যে তুলতে, মানে আমাকে রোজ মনে হয় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হয়, ডাক্তারবাবু ইনভ্যালিড, এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই তো? প্রত্যেকেই বলে। ফুচকাওয়ালার হাতের সেই জল খেয়ে কোনো সাইড এফেক্ট, আগে গুগল খুঁজে দেখে নেবে যে ওষুধের সাইড এফেক্ট আছে। একদম, সেটা চলছেই। তাও কিন্তু মজার কথা হচ্ছে যে এখন কিন্তু সেই ডিমান্ড হচ্ছে। ইনফ্যাক্ট তুমি দেখো, আমার তো বিয়েটা হলো, বিয়ে হয়নি এমন তো নয়, তখন যদি হতো তো কালিমা তো লিপ্ত ছিল, কিন্তু মুশকিলটা যে প্রতি পদে হোঁচট খেয়ে চলতো। এবং আই এম ভেরি সরি টু সে যে গ্রাম বাংলার দরিদ্র হতদরিদ্র পেশেন্ট যারা আছে তারা আসে, ওষুধ খায়, সুস্থ হয়ে যায়, নিরক্ষর সোকল বাবজি আমাকে যা ওষুধ দেবে তাই দাও, বোঝে না তো খুব একটা। শিক্ষিত সমাজ বলে ডাক্তার এই ওষুধটা খেলে কোনো সাইড এফেক্ট নেই। ইভেন আমার কলিগরা যখন আমাকে রেফার করে, যাও একবার কাউন্সেলিং করিয়ে এসে। এই যে সাইকিয়াট্রিস্টের বাংলাটা তুমি ধরো না, তুমি সাধু বাংলায় সাইকিয়াট্রিস্টকে বলে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ। তা কেউ কেউ আবার বলে, তুমিও বলছিলে মনোবিদ। মনোবিদ অ্যাকচুয়ালি সাইকোলজিস্ট, নট সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজির মধ্যে পার্থক্যটা? সাইকোলজিস্ট হচ্ছে নন ডক্টর এবং সাইকিয়াট্রিস্ট ডক্টর। এবার 2 নম্বর হচ্ছে সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট, মনোবিদ, মনোরোগ হলো, তার মধ্যে একটা চ্যানেল হচ্ছে আমাকে মনোরোগীও বলে দিয়েছিল। কিন্তু চলতি বাংলা ইউনিফর্ম পাগলের ডাক্তার, এই নিয়ে কোনো নেই, মানে পাগলের ডাক্তার। এটা আমরা গ্রামে শুনতাম ছোটবেলায় যে মানে পাগল টাগল কেউ হয়ে গেল তারা সাইকিয়াট্রিস্টরা যেত, কিন্তু এখন তো দেখছি সুস্থ মানুষ মানে হাটটা 10টা 5টা অফিস করছে, দারুণ খাবার টাইমে খাচ্ছে, ঘুমোচ্ছে টাইমে, তারও তার একটা মানসিক প্রবলেম, সেও তাকেও বলছে বাড়ির লোক, যাও একটা সাইকিয়াট্রিস্ট দেখে নিয়ে আসো। এটা কনসেপ্ট আজকাল দিলে কেন? সাইকিয়াট্রিস্ট যদি কামড়ে দেয় তাহলে কিন্তু তোমার জানো তো 50% ডিসকাউন্টে 14 সেলে 14টা ইঞ্জেকশন না নিয়ে 7টা ইঞ্জেকশন নিলেও হয়। কিন্তু তুমি দেখো দুনিয়াতে পাগলময় যে কীরকম। আজকে যদি হিটলারকে যদি সঠিকভাবে চিকিৎসা করা হতো তাহলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই হতো না। সেই যে তার সুপার ম্যানিক ফেজ নাইট্রিক অক্সাইড নিয়ে তাকে রাইট ব্রেনটাকে স্টিমুলেট করে ম্যানিক ফেজে গিয়ে যেভাবে একটা জিনোসাইড করলেন, সেটা হতো না। এখনও আমি বলতে পারবো যে আমাদের লাফিং গ্যাস। এবং আমরা যদি চাই যে যদি আমাদের মানে বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভা এমন অনেক পোটেনশিয়াল পেশেন্ট রয়েছেন, হ্যাঁ, তারপরে তারা নিজেরাও জানে না, বিশেষ করে নার্সিসিস্টিক ইগো। নার্সিসাস তুমি নিজেই যেন গ্রিক গড ছিলেন, যে নিজে আয়নায় নিজের ছবি দেখে সে কিন্তু আত্মপ্রেমে পড়ে গিয়েছিল। তাই সেই নার্সিসাসের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রত্যেকেই কম বেশি নার্সিসিস্টিক। তাই যদি দেখা যায় তাকে কেউ চ্যালেঞ্জ করছে তাহলে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। কেউ আজকাল লাইট অ্যান্ড নোটে নিতে পারে না কোনো কিছু। তুমি ডাক্তারবাবু আমার এটাই জানার মেন, আমার পয়েন্টটা মানে বারবার হয়তো একটু ঢাকা পড়ে আছে, আমার মেন পয়েন্ট হচ্ছে এই 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 রোগগুলো হচ্ছে কেন এখন? আগে তো এত ছিল না, অর্থাৎ 20-30 বছর আগেও কিন্তু মানুষের এত মানে মানুষের মানে এরকম একটা জটিল সমস্যা ছিল না। এখন এগুলো এত বেশি করে দেখা যাচ্ছে কেন? আদৌ কি স্ট্রেস, মানে জেনেটিক ফ্যাক্টর, এপিজেনেটিক ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, 4টে জিনিস রয়েছে। আগে এগুলো ডায়াগনোস হতো না, কেউ জানতে পারতো না, কিন্তু এখন ধরো প্রত্যেকে আমরা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় চলছি। From womb to tomb, across all generation, in both genders, people are bound to suffer from stress, anxiety, depression. বাচ্চার মা বাবা তাকে কান ধরে টানতে নিয়ে যাচ্ছে, ADHD, অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার,
চাইল্ডহুড ডিপ্রেশন, অ্যাডোলেসেন্ট পিরিয়ড সবচেয়ে পোটেনশিয়াল 10 থেকে 19 বছর, সেই সময় অ্যাডোলেসেন্ট বাইপোলার, রিলেশনশিপ ইস্যুস, ব্রেকআপ ইন রিলেশনশিপ, ফেলিওর ইন এক্সামিনেশন, এই দুটো কারণে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়। অ্যাডোলেসেন্ট সুইসাইডে ভারতবর্ষে এই মুহূর্তে 1 নম্বর স্থানে রয়েছে এবং 15 থেকে 29 বছরের সুইসাইডের নিরিখে সারা পৃথিবীতে এই মুহূর্তে ভারত 3 নম্বর স্থানে রয়েছে। আচ্ছা। প্রতি 3 সেকেন্ডে একটা আত্মহত্যার চেষ্টা হয়, প্রতি 40 সেকেন্ডে একটা মানুষ 13টা অ্যাটেম্পটের মধ্যে একটা সাকসেসফুলি কমে, মানে সেটা সাকসেসফুলি অ্যাটেম্পটটা কালমিনেটেড হয়। এবং প্রতি আত্মহত্যার সাথে আরও 20টা আত্মহত্যার কাহিনী জড়িয়ে থাকে। 8 লক্ষ মানুষ 2019 সালে সারা পৃথিবীতে আত্মহত্যা করেছেন এবং আমাদের ভারতবর্ষে এই সংখ্যাটা আনুমানিক 1.5 লক্ষ। তাহলে এই কারণগুলো বাড়ছে এবং একটা যখন ধরো আমাদের নিকটের বন্ধু আত্মীয় কেউ আত্মহত্যা করে তখন আমাদের কিন্তু মনে হয় যে সেটা কেন হলো, এবং তখন আমরা খুব সুপারফিশিয়ালি জাজ করি, কিন্তু ভেতরে তার সেই আর্তনাদটা ধরতে পারি না। তাই এই ফার্স্ট ঈদ উল ফিতরে প্রত্যেক বাবা বলে আমি আমার সন্তানকে না একদম চাপ দিই না, এর চেয়ে বড় ব্ল্যাকমেল কি বিপ্লব, তোমার এখানে গান পয়েন্ট দেখ তোকে কিন্তু চাপ দিইনি। আমার তো এক বন্ধুর মা বললো যে স্যার কী করবো পেশেন্টের, আমার বাচ্চাকে আমি 3-4টে নাম বললাম, আমি এখানে হোয়াইট হাইট জুনিয়র দিয়েছি, আকাশে দিয়েছি, বাইজুসে দিয়েছি, কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, আনএকাডেমিতে দিয়েছি, কেন? তাহলে ও নিজের পড়ার টাইম কোথায়? তাহলে এই জিনিস যে যত চলছে, স্ট্রেসফুল লাইফ, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, আমাদের সম্পর্কে ইনফ্যাক্ট ডক্টরদের সম্পর্কে বলা হয় উই আর স্ট্রেসড, ডিপ্রেসড, ইয়েট ওয়েল রেস্ট। বাইরে থেকে বুঝতে পারবে না যে আমাদের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে টানা পোড়েন চলছে। আমি তো নিজের ছেলেকে আনতে যাই স্কুলে, এবং যে দুটো ব্যাগ ও বই নিয়ে আসে এখন, এবং আশেপাশে দেখছি সবাই ওই ট্রলিগুলো হয় না, ট্রলি করে বই নিয়ে আসছে যাচ্ছে স্কুলে। এখন আগে ব্যাগ আমরা ছোটোবেলায় নিয়ে যেতাম, তাহলে এই স্ট্রেস তো বাচ্চারা পাচ্ছে, এখন থেকে তারা সেই স্ট্রেসটা কি মেনটেন করতে পারবে? তাহলে ভবিষ্যতে কি তাদের কী হবে? দেখো, কার্টুনে আর অনলাইনে শৈশব এখন গোল লাইনে, একদম গোল লাইনে চলে গেছে শৈশব। ফলে এখনকার দিনে ভার্চুয়াল ফ্রেন্ড থাকবে 5000, কিন্তু রিয়েল ফ্রেন্ড কেউ নেই। এবং বাচ্চাদের মধ্যে এই অনেক চলচ্চিত্রায়ন হয়েছে, আমরা যদি এই পাবজি খেলা নিয়ে হাবজি গাবজি সিনেমাটাও দেখি, সে কীভাবে সে ইন্টারনেট অ্যাডিকশান বা ইন্টারনেট গেমিংয়ে চলে যাচ্ছে। আমার ক্লিনিকে এখন সবচেয়ে বেশি পাচ্ছি এই ইন্টারনেটের জুয়ার জন্য প্রচুর লোক জুয়ায় সর্বশান্ত হচ্ছেন। একটা দরিদ্র ঘরের হয়তো তোমার 900,000 টাকা করে দৈনিক যে কাজ করছে রোজ পাচ্ছে, সে পর্যন্ত 20 লাখ টাকা দেনাগ্রস্ত, কারণ সে ঝুঁকির পরে খেলছে, হারছে এবং বিহেভিয়ার অ্যাডিকশান তাকে কিক করছে। এত রকমের অ্যাপ বেরিয়ে গেছে। কেমিক্যাল অ্যাডিকশানটা তুমি বাদ দিয়ে দিলে, তাহলে তো মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, হেরোইন, ফেন্সিডিলস, জুতোর কালি, ম্যান্ড্রাক্স, ইয়াবা, কোকেন, এমডিএমএ, এক্সট্যাসি, রেপ পার্টি হচ্ছে রাতের পর রাত। সে নেশাগ্রস্ত সমাজ বাড়ছে, কেউ থামতে পারে, কেউ জানে না যে কখন টলারেন্স ডেভেলপ করবে, কখন উইথড্রল সিমটম করবে। সেই মজাকার আগে কেষ্ট মুখার্জির কথাকে আমরা এপিটোমাইজ করতাম যে সিনেমাতে কেউ যদি নেশাগ্রস্ত হয়, তাই নেশাগ্রস্তর জন্য সেই অমিতাভ বচ্চন নিচে সারাবে সিনেমায় মিনা ও মিনা কাহা এ তেরা ঠিকানা করেছেন। সেই একের পর এক আমরা চলচ্চিত্রায়ন, সেই অমানুষ সিনেমা যদি দেখি তাহলে উত্তম কুমার সেই দিল ऐसा किसी ने मेरा তোড়া গানটা গেয়েছেন। কিন্তু নেশাগ্রস্ততাতে কত ডিপ রুটেড, এবং কেমিক্যাল অ্যাডিকশানের জায়গায় এখন সাবস্টিটিউট হচ্ছে বিহেভিয়ার অ্যাডিকশানে। এই বিহেভিয়ার অ্যাডিকশানটা যে কোনো অংশেই কম ডেঞ্জারাস তা কিন্তু বলা যায় না। এখন এত ডিভোর্স হচ্ছে কেন? ডিভোর্স হতো না। ডিভোর্সের একটা অন্যতম কারণ হচ্ছে যে পরকীয়ার যেটা বললাম, যে পরকীয়াটা হচ্ছে অনেকটা জঙ্গলে একটা অ্যাডভেঞ্চারের মতো, সেখানে বাঘ সিংহ আসতে পারে কিন্তু রোমহর্ষক, তোমার অ্যাড্রিনালিন ক্ষরণ হবে। আর দাম্পত্য জীবনটা হচ্ছে অনেকটা সাজানো বাগানের মতো, রোজ জল দিতে হয়, নার্চারিং অফ দ্য রিলেশনশিপ। গাছের গোড়ায় যেরকম জল না দিলে গাছ মরে যায়, সম্পর্কের গোড়ায় তেমনি জল না দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ডিভোর্সের একটা অন্যতম কারণ হচ্ছে এখন নারী পুরুষ সমান সমান হয়ে গেছে, সমকক্ষ হয়ে গেছে। এটা আমাদের ট্র্যাডিশনাল প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে লোকে ভাববে যে স্বামী সব কিছু করবে এবং মহিলারা তার অধীনস্থ হয়ে কাজ করবে, কিন্তু মহিলারাই দি বস। সেই একটা দিনে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ করে তো হয় না, প্রতিদিনই তাদেরকে সেই সম্মানটা দিতে হয়। তাই ডিভোর্সের অন্যতম কারণ হচ্ছে যে সম্পর্কের টানাপোড়েন, প্রত্যাশা পূরণের ব্যর্থতা, এবং দুজনেই কর্মরত হওয়াতে এখন তারা কেউ কারো সময় পাচ্ছে না। আর দুজনেই কর্মরতায়, দেখো মোস্ট অফ দ্য টাইম উই আর স্পেন্ডিং ইন আওয়ার ওয়ার্ক প্লেস। এবার কর্মরত আমার বউ এক জায়গায়, আমি এক জায়গায়, কিন্তু আমার পাশে যে মানুষটা রয়েছে হয়তো আমি তার প্রতি দুর্বল হয়ে গেলাম, ফলে সেখানেও ঢুকে যাচ্ছে পরকীয়া। সেই ট্রাস্টওয়ার্থি লয়াল রিলেশনশিপ নেই, তার ফলে ডিভোর্স। এখন তুমি ধরো পরকীয়া বা অ্যাডাল্টারি ইজ নট পানিশেবল আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড, কোনো তো শাস্তি নেই, দুটো অ্যাডাল্ট মানুষ হয়ে গেছে। কিন্তু পরকীয়া কুড বি এ গ্রাউন্ড ফর দ্য ডিভোর্স, এবং সেটা প্রমাণ নিয়ে হয়তো ব্রিচ অফ ট্রাস্ট বা প্রমাণ করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্বাসের জায়গাটা নেই। আমি তো ক্লিনিক্যাল ফিল্ডে দেখছি 20 বছর, 25 বছর, 30 বছর পরেও ডিভোর্স হচ্ছে।
এই যে জেনজি এখনকার যে তরুণদের যে আমরা জেনজি বলছি বা এদের মধ্যে আমরা দেখছি যে ওরা মানে কি বলবো যে ফিজিক্যাল যে ইন্টিমেসি এই চাহিদাটা কিন্তু অনেক কম কম্পারেটিভলি যে গবেষণা জায়গায় বলছে, এটাও কি একটা কারণ? বাঙালি সেক্স করতে ভুলে গেছে। কি বলছেন? একদম, বাঙালি সেক্সের সময় কোথায়? দিন রাত তো খালি তারা কাজের মধ্যে ডুবে আছে। বাঙালি তো বেশি সেক্স করতে পারো, এক সময় বাঙালি বাড়িতে থাকে। রোমান্টিক ছিল, বাঙালি রোমান্টিক ছিল। ভারতীয়তে তুমি যদি দেখো অজন্তা ইলোরার গুহা চিত্রে তুমি দেখতে পাবে প্রচুর এরকম আর্টস আছে, ডিফারেন্ট সেক্সুয়াল পজিশন নিয়ে লেখা আছে। বাদশাহের কামশাস্ত্র আমাদের দেশে তৈরি, কোথায় উধাও সেক্স? সময় কোথায়? আমাদের নিংড়ে নিচ্ছে আমাদের কাজের জায়গা। যারা কাজে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন সেখানেও দেখতে পাচ্ছি যে মানে সিংহভাগ সময় কাজে ব্যস্ত। তারপরে যদি সেক্সটা হচ্ছে, সেক্স মানুষ কেন করে? সেক্সের প্রথম যে কারণটা সেটা হচ্ছে প্লেজার, দ্বিতীয় হচ্ছে প্রোক্রিয়েশন অফ চিলড্রেন। তাহলে প্লেজারটা ভালো লাগা, দুজনের ভালো লাগা তো এক। ভারতীয় নারী আর বাঙালি নারী নমস্কার, আজকে মাথা ব্যথা, কালকে বাপের বাড়ির লোক এসছে, গালাগাল করবে স্যার, তারপরের দিন পিরিয়ড হয়ে গেছে। সেক্সটা হচ্ছে একটা আর্ট। সেক্স যখন একটা কোজি এনভায়রনমেন্ট, সেখানে মোবাইল সাইলেন্ট থাকবে, টিভি বন্ধ থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। এবং সেক্সের 3টে খেলা আছে: ফোর প্লে, খেলার আগে খেলা; ইন্টার প্লে, খেলতে খেলতে খেলা; আর খেলার পরে খেলা, আফটার প্লে। এই 3টে নিয়ে দিদি বলেছে খেলা হবে। কোথায় খেলা হচ্ছে? এই খেলার মধ্যে দিদি খেলাকে টানবেন না। এই কোথায় খেলাটা হচ্ছে? খেলা একদমই উড়ে গেছে। এখন সব তাড়াহুড়ো করছে, তার ফলে শীঘ্র পতন। খেলাটা রাজনৈতিক খেলা, আমরা যে খেলাটার কথা বলছি সেটা সেক্সুয়াল প্লে। একদম, এই সেক্সুয়াল প্লে একটা প্রবলেম কি দেখো, যখন জমা জলে যেরকম মশা জন্মায় তেমনি অন্ধকারে কুসংস্কার জন্মায়। ফলে কি হচ্ছে, তুমি দেখবে যত ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, ধ্বজভঙ্গ, ইন্দ্রিয় শিথিলতা ইত্যাদির বিজ্ঞানগুলো তুমি দেখবে ইউরিনালে লেখা আছে। তার মানে কি আমাদের সেই স্টিগমা। তার ফলে সেই স্টিগমা নিয়ে এক শ্রেণীর মানুষ যারা সিউডো সায়েন্স, অপবিজ্ঞান, অবিজ্ঞান, কুসংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সেক্সের ব্যাপারে একটু মজার মেটাফোর না দিলেই নয়। তো আমার একজন বয়স্ক পেশেন্ট এসেছিলেন, তা তিনি কিছুতে বলতে পারছেন না যে কীভাবে সেক্সুয়াল এটাকে ডিসক্রাইব করা যায়। বুঝলে ডাক্তার? হ্যাঁ বলুন। বলে খাঁচার ভিতর পাখিটা ঘুমিয়ে পড়েছে, জাগছে না। আমি তো প্রথমে ভাবলাম আমি কী করে করবো, কোন খাঁচা কোন পাখি, আর আমি ডাক্তার কোথা থেকে জাগাবো? তো এই মেটাফোরগুলো একটু বুঝতে হবে যে কী হচ্ছে না হচ্ছে। সুহাগ রাত এক্সপিরিয়েন্স, এটা বিরাট একটা হিন্দু কাস্টমে আমাদের বিরাট কিছু, যে সুহাগ রাত করতে না পারলে ফুলশয্যার রাতটা হচ্ছে সেই দি ডে আর কি। এবং সেই ফাইনাল খাঁচার ভিতরে যে পাখি মানে তার মানে সে ইরেকটাইল ডিসফাংশনে ভুগছে, ইন্দ্রিয় শিথিলতা। অবশ্যই তার সুচিকিৎসা রয়েছে। সুচিকিৎসার জন্য ফসফোরাস্টারেস 5 মিলিমিটার আছে, ডুয়েল সেক্স থেরাপি বাই মাস্টার্স অ্যান্ড জনসনস আছে, যেগুলো বাইরে আমরা ট্রেনিং নিয়ে এসেছি। মাস্টার্স অ্যান্ড জনসনের একটা গল্প হচ্ছে, তারা 1972 থেকে 1992 সাল অবধি 20 বছর 10,000 জন লোকের উপর পরীক্ষামূলকভাবে সেক্সুয়াল রেসপন্স সাইকেল দেখিয়েছেন। উইলিয়াম মাস্টার ছিলেন একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, আর ভার্জিনিয়া জনসন ছিলেন হচ্ছে একজন সিস্টার। তা ততদিনে খুব সুন্দর একটা পরিবার ছিল উইলিয়াম মাস্টারের, 2 সন্তান। কিন্তু একটু ইন্টু পিন্টু হয়ে যায় আর কি সিস্টারের সাথে। তা উইলিয়ামের বউ তো তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তারপর যখন উইলিয়াম তখন মাস্টারকে বিয়ে করে, তখন এরা এই মাস্টার জনসন টেকনিকটা তৈরি করে। তো এবং এটা খুব ইন্টারেস্টিং। এটা ক্ষেত্রে সাধারণত একটা হোটেলে নিয়ে গিয়ে এই ট্রেনিংটা দেওয়া হয়। প্রথমে যারা আসে কাপল থেরাপিতে, সে কাপল বলতে দেখো স্বামী স্ত্রী হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার সেক্স থেরাপি নিয়ে দরকার। সেখানে আমরা দেখাই যে ভিডিওতে কীভাবে এটাকে করা যায়। তাহলে সেক্সুয়াল পার্টে আরও যেটা ভয়ানক সমস্যা হচ্ছে, যে একটা হচ্ছে আমার হস্তমৈথুন করি, এটা খুব কমন কনসেপ্ট। হস্তমৈথুন করা খারাপ, গুড ফর হেলথ অর ব্যাড? বলো যে ইফ দ্য নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, দ্য মাস্টারবেশন ইজ দ্য সাইন অফ ফ্রাস্ট্রেশন বলা হয় মজা করে। কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে মাস্টারবেশন সম্পর্কে বলা হয় যে 99% পিপল ডু মাস্টারবেট অ্যান্ড রেস্ট 1% আর লায়ার্স। মানে 100% মানুষই হস্তমৈথুন করে। এবং ক্ষেত্রে বিবাহিত পুরুষদের মধ্যে 70% মানুষ হস্তমৈথুন করে, কারণ অপরচুনিটি পাচ্ছে না, হয়েছে মাথা ব্যথা, বাপের বাড়ির লোক এসছে। তা মুশকিলটা হচ্ছে যে অতিরিক্ত এক্সেসিভ হস্তমৈথুন করাটা খুব খারাপ। এবং এখন তো পর্নোগ্রাফি একটা বিরাট ব্যাপার। কে পর্নোগ্রাফি দেখে না? মোবাইল পর্নোগ্রাফি। এবং সেখানে রাগঢাক লুকোচুকুরতে করে জায়গা নেই। সরকার দেখলো আমি মদ বিক্রি বন্ধ করলে আবার রাজস্বের ক্ষতি হচ্ছে। তুই লকডাউনে 42 দিন মদ বিক্রি হয়নি, আমাদের দেশের সম্পূর্ণ যে আমাদের অর্থব্যবস্থা প্রায় নড়ে গিয়েছিল। ঠিক তেমনি যদি আজকে পর্নোগ্রাফি বন্ধ করে দেয়, তাহলে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ট্রাফিকিং সেখানে ডাইভার্ট আছে, সেটা পুরো বন্ধ হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন এই ভালগার সেক্স পছন্দ করে না, তারা রোমান্টিক সেক্স পছন্দ করে। তার জন্যই তো সেক্স থেরাপিস্টের কাছে আসতে হয়। আর ইভেনচুয়ালি যেটা হয়, সেই হস্তমৈথুন নিয়ে
মানে হস্তমৈথুন করা কোনো অংশেই খারাপ নয়, কারণ আমাদের অন্ডকোষ থেকে বীর্য তৈরি হচ্ছে, বীর্যটা পাইপলাইনের মতো সেমিনাল ভেসিকল দিয়ে উঠে এক্সটার্নাল ইউরেথ্রাল মিটাস দিয়ে চলে যাচ্ছে। তাই পুরনো বীর্যটা যদি ফেলে দেওয়া হয় সপ্তাহে 2 দিন বা 3 দিন, নাথিং ইজ রং, পরক্ষণিত হয়। কিন্তু এখানেই আবার ধাত সিনড্রোম তৈরি হয়ে যায়, যে পেচ্ছাপ দিয়ে ধাতু বেরিয়ে যাচ্ছে। এই ধাতুটা হচ্ছে NN উইগ, নরেন্দ্র নারায়ণ উইগ আর কি, চণ্ডীগড়ে তিনি প্রফেসর ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তিনি বলেছেন যে এটা কালচার বাউন্ড সিনড্রোম, ওই গণেশ দুধ খাওয়ার মতো, যে যখন আমার মনে হয় যে শরীর থেকে এটা বেরিয়ে যাচ্ছে, কারণ তুমি ধরো ট্যাঙ্ক ফুল হলে ট্যাঙ্ক তো উপচে পড়বে, তাহলে বীর্য বেরোনোর উপায় কি? স্বামী স্ত্রীর মিলন, যৌন সম্পর্ক, অথবা হস্তমৈথুন করে বার করা, না হলে একদিন উপচে পড়বে। তা সেইটা যখন বেরিয়ে যাচ্ছে সেখানে বলছে নাইট ফলস, এটাকে নাইট ফলস হিসেবে। আমার বক্তব্যটা হস্তমৈথুন এবং সেক্সুয়াল ইন্টিমেসি দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? দুটো তো একই জিনিস হচ্ছে, সে তো মানে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে যে হরমোনাল যে চেঞ্জেসগুলো, ধরো পুরুষালী হরমোন টেস্টোস্টেরন এবং নারীত্বের হরমোন ইস্ট্রোজেন, তারপরে ধরো ইন্টিমেসির সাথে সাথে আরো মাস্টারবেশন হয় না, ফেরোমোন, তুমি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করো, তোমার মধ্যে একটা না কামনেস আসে, বন্ডিং স্ট্রং হয়, এবং সেক্সুয়াল প্লেজারটা থাকলে কিন্তু ডিপ্রেশনের চান্সও কমে যায়। আনম্যারিড লোকের, এক্সারসাইজ, আনম্যারিড পার্সনের মধ্যে কিন্তু মানে সুইসাইডের রিস্ক অনেক বেশি। তাহলে যারা আনম্যারিড তাদেরও তো সেক্স থেরাপি দরকার হতে পারে, তাদের নিড নেই। ম্যাস্টারবেশনটাকেও কিন্তু আমরা এনেছি, এবং সেখানে খুব মজা করে সলমান খানের ছবিটা পোর্ট্রে করা হয়, যে কী করে যে মানুষটা বিবাহিত না অবিবাহিত মানুষেরও সেক্সুয়াল ডিমান্ড, সেটা বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস পডকাস্ট, সেটারও একটা রূপরেখা ডেফিনেটলি তৈরি আছে। তাহলে মোট কথা হচ্ছে সেক্সটা হচ্ছে একটা আর্ট। হ্যাঁ, মেডিসিন যেমন সায়েন্স, প্র্যাকটিস যেমন আর্ট, তা সেক্সটা হচ্ছে আর্ট। ভারতবাসী একসময় লিড করতো, কিন্তু এখন ভারতবাসী পিছিয়ে পড়ছে, আর বাঙালির সময় নেই। ডাক্তার, এখন তো মেশিনও বেরিয়ে গেছে অনেক কিছু, সে তো অনেকের ঘর থেকেও উদ্ধার হচ্ছে, আমি তার মধ্যে বলতে যাই না খেলনাগুলো নিয়ে। কিন্তু মেশিনটা দেখো, প্রথম কথা হচ্ছে সেক্সের দুটো রুট আছে, একটা নর্মাল ভার্সন, একটা অ্যাবনর্মাল ভার্সন। খুব মজা করে বলা হয়েছিল কিনসলির স্কেল আছে, সেখানে বলছে আমরা প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু হোমোসেক্সুয়ালিটি রয়েছে। সিগমান্ড ফ্রয়েডও বলেছে মানে লেটেন্ট হোমোসেক্সুয়ালিটি, এবং কেউ কিন্তু এক্সক্লুসিভ হেটেরোসেক্সুয়াল নয়, এক্সক্লুসিভ হোমোসেক্সুয়াল নয়, তার মধ্যে হোমোসেক্সুয়াল রয়েছে, বা MSM বলি, মেল হ্যাভিং সেক্স উইথ মেল, বা ফিমেলদের মধ্যে লেসবিয়ানিজম রয়েছে। এবার তার সাথে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় কিনসলি স্কেলে হেটেরোসেক্সুয়ালিটি একটা জায়গায় আসে, আবার বাইসেক্সুয়ালিটি আছে, যেটা উভলিঙ্গ দুদিকেই সমানভাবে কে করতে চাইছে। তাই সমাপতনগুলোর মধ্যে এখন ম্যারেজ কাকে বলে? ম্যারেজ হচ্ছে ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু ইন্ডিভিজুয়াল ইউজুয়ালি উইথ অপোজিট সেক্স। এখন সেম সেক্স ম্যারেজের প্রচলিত আইন সিদ্ধ। এবার তার মধ্যে দেখা যায় দ্যাট ইজ বন্ডেড উইথ এ মিউচুয়াল ট্রাস্ট এবং সে রেসিপ্রোকেশন। তাহলে এই যে বিয়ে এবং তার সাথে সেক্স, এবং এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা আঙ্গিক রয়েছে, যেটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আছে, অ্যাবনর্মাল অ্যাপ্রোচ। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে আজকে টিভি চ্যানেলগুলোতে আমাকে বাইট দিতে হচ্ছে এই কারণে যে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সেসের মধ্যে কারো হয়তো পিপিং টম বলি, এক্সিবিশনিজম আছে, সোডোমি আছে, তারপর প্রত্যেকটা জায়গায় ম্যাসোচিজম আছে, স্যাডিজম আছে, এগুলো একটা পারভার্সনের দিকটা পড়ে। সেটা অ্যাবনর্মাল সেক্সুয়াল থেকে আমরা আসি, প্যারাফিলিয়াও বলে থাকি আমরা। এখন যে আধুনিক প্রজন্ম, তারা কি অতিরিক্ত যে প্রযুক্তি ব্যবহারের ফলে কি তাদের এই যে নর্মাল সেক্স লাইফটা থেকে তারা দূরে সরে যাচ্ছে? এই যে মোবাইল ফোনটা যেদিন থেকে এসছে, আমি একে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দিই, কারণ এটা আসার পর আমার ক্লায়েন্ট 3 গুণ বেড়ে গেছে। কারণ এটাতে এমন তো বিহেভিয়ার অ্যাডিকশান করছে, পরকীয়ার জন্য ঝামেলা জড়াচ্ছে, এবং তার সাথে প্রযুক্তি নির্ভর আমরা হচ্ছি। এখন গুগল ডক্টরও চলছে, আমরা চটপট করে দেখে নিচ্ছি কীভাবে কী করা যায়। প্রায় ধরো তোমার 3 ইডিয়টসের ডেলিভারি, ছেলে বা গ্রামে আগে কাকিদের যখন ফোন ছিল না, তখন তো তার তো কলকাতার একটা মেয়ের সাথে তার দেখা সাক্ষাৎ তো কোনো মানে ব্যাপারই ছিল না, কোনো যোগাযোগই ছিল না। এখন তো এখানে বসে আমেরিকার একটা মেয়ের সাথে আমি কথা বলতে পারি, চ্যাট করতে পারি একদমই। এবং একটা সম্প্রতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মহারাজের সাথে একটি টিভি চ্যানেল নিয়েই কথা হচ্ছিল। তারা যখন কি করেন, তারা যখন ছাত্রদের পড়ান, তারা ল্যাপটপ, মোবাইল এগুলোকে একটা লকারে রেখে দেন, এবং 6 ঘন্টা বাদে 15 মিনিট ইউজ করতে দেন। ফলে মোবাইলটা হচ্ছে নেসেসিটি আর লাক্সারি। ধরো বিং এ ডক্টর, আমি নিড এ কার, আমার একটা গাড়ি দরকার। 22 লাখ টাকার গাড়ি কোন রাজনৈতিক নেতা চলছে আমি জানতে চাই না, কিন্তু আমার একটা মোটামুটি সেডান কার হলেই চলে, এসইউভি দরকার নেই। কিন্তু আজ যদি আমি এসইউভি নিয়ে ঘুরে বেড়াই, দ্যাট ইজ লাক্সারি। তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি মনে করি যে কোনটা আমাদের লিমিট করতে, মোবাইলটা বাচ্চাদের জন্য দিতে হয়। এখনকার গাইডলাইন বলছে যে 2 বছরের নিচে বাচ্চা কোনোভাবেই মোবাইল ব্যবহার করবে না, এক্সেপ্ট ফর দ্য লং ডিস্টেন্স কলিং উইথ দ্য পেরেন্টস অর গ্র্যান্ড পেরেন্টস। 2 থেকে 10 বছরের বাচ্চা সামগ্রিকভাবে 1 ঘন্টা, এবং 10 থেকে 18 বছরের 2 ঘন্টা, এবং দ্যাট ইজ অনলি ফর অ্যাকাডেমিক ইউজ।
কিন্তু বাচ্চাদের শৈশব তো কেড়ে গেছে। বাচ্চাদের এখন তো মুশকিল হচ্ছে যে মানে ডাক্তার বলছে ক্যালসিয়ামটা কম, টিউটার বলছে অঙ্কটা কমজোরি, ছোটকা বলছে দুধ ছাই নেই তোর দম, ঠাম্মা বলছে আচার গেছে চুরি। কি কোথায় সব সব গল্পটা তো এখন হয়ে যাচ্ছে সেই একই জায়গায়। বাচ্চাদের বলছে পড়তে হবে, ঠাস ঠাস দুম দুম করে মারধর করছে, যার ফলে বাচ্চারা আরও রেগে যাচ্ছে। তাদের ভিতর অব্দি কেউ পড়তে পারছি না আমরা। বাবা মা অভিভাবকত্ব কিছুই জানি না। অভিভাবকত্বের জন্য 30 দিন আমাকে বিদেশে ওয়ার্কশপ করতে হয়, তাতে 21 দিন শেখানো হয়েছে রোল অফ মাদার ইন পেরেন্টিং, 7 দিন শেখাতে হয়েছে রোল অফ ফাদার ইন পেরেন্টিং। বাঙালি বাবা মা কোথায় জানে অভিভাবকত্ব? অনেক কিছু বাকি আছে। এমন কিছু সমস্যা দেখা যাচ্ছে আজকাল যে অনেক কিছু সমস্যা আছে। ধরুন এটা কি একটা মানসিক রোগ যে সব কিছু সে মানে খোলামেলাভাবে বলতে পারছে না, সেটা বন্ধুর সাথে বন্ধুর হোক, স্বামীর সাথে স্ত্রীর হোক, বা ছেলের সাথে বাবার হোক। এই যে গোপন রাখার একটা প্রবণতা এখন একটা আছে, এটার জন্য কি আরও বেশি করে এইসব রোগগুলো উৎপত্তি হচ্ছে? দেখো, গোপন না রাখলে তো যত দোষ নন্দ ঘোষ হয়ে যাবে। এমনিতেই 3টে ঘোষ এখন ভাইরাল যাচ্ছে, এরপরে আরও যদি কতগুলো ঘোষ তুমি অ্যাড করবে, তা ঘোষের দোষ না দেখে আমরা যে কেন হাইড অ্যান্ড সিক গেমটা করছি, কারণ কাকে বলবো? যদি বাবা মাকে বলি তাহলে এটা ডিসপ্রপোর্শনেট রিয়াকশন হবে। সে কি যদি ঘোষ রেগে যায়, করলি একদম রেগে যাবে, ড্যাশ ড্যাশ কোন ঘোষ আমি বলবো না। তাহলে সেই রেগে যাওয়া থেকে তো একটা বাবা মার একটা এক্সাজারেটেড রেসপন্স। 2 নম্বর হচ্ছে যে আজকে যে যদি আমি একটা জায়গায় পৌঁছতে পারছি না, ধরো বিইং এ থেরাপিস্ট, প্রথম কাজ হচ্ছে আমরা কিভাবে কানেক্ট করব। কানেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আজকে কোনো বাচ্চারা পার্টিকুলারলি আমার ক্লিনিকে এসে সব ওপেন আপ করবে না, তার সাথে কথা বলা। ইনফ্যাক্ট একটা পেশেন্ট আমার মনে আছে এখনও, রাত 2:30টায় আমায় ফোন করেছিলাম, করে বলছে ডাক্তারবাবু আপনি ঘুমোচ্ছেন? বললাম হ্যাঁ, ইউজুয়ালি রাত 8টায় আমি ঘুমোই। বলে না আমার ঘুম আসছে না, আপনি একটা ফুল নাইট বলে ওষুধ দিয়েছেন, ওটা কি আমি হোল নাইট জেগে আছি। আমি তখন তরুণ তুর্কি আর কি, বিপ্লবী আর কি। হ্যাঁ, তখন আমি বেনজোডাইজিপিন সরিয়ে দেবো, কোনো ক্লোনাজিপাম, ডায়াজিপাম, লোরাজিপাম রাখবো না। নতুন এসছে সেই ওষুধটা ফুল নাইট, যেটা নাকি কোনো নেশা করে না। এবার সে পেশেন্ট তো মানে অলরেডি 10-12টার নিচে ঘুমের ওষুধ খায় না। আমি তখন থিওরিটিক্যাল নলেজ বেশি, প্র্যাকটিক্যাল নলেজ কম, দিয়েছি ওষুধ, তাই অবস্থা। তো তবে কথাটা বলার পর পরের দিন পেশেন্ট আমাকে এসে বললো, ডাক্তারবাবু রাত 2:30টার সময় আপনি আমার ফোনটা ধরলেন, আমার হাতে সেদিন না আমি 100টা ঘুমের ওষুধ নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলাম। কিন্তু আমি মনে করলাম যে রাত 2:30টায় যদি আমার অন্তরের আর্তনাদ শোনার মতো একটা মানুষ রয়েছে, তাহলে আমার জীবনে বেঁচে থাকার মানে আছে। উই অল আর ভেরি গুড স্পিকার, বাট ভেরি ফিউ অফ আস আর গুড লিসনার্স। আমরা সবাই না শুনতে চাই না, সবাই বলতে চাই। এবং বস যখন বলবে, বাড়িতে নারীরা আর কি যখন বলবে, তখন এমপ্যাথেটিক রিলেশনশিপ যদি চুপ করে শুনতে হবে, মাথাটা মাঝে মাঝে নাড়তে হবে। ইটস আ সেপারেট থিং, তোমার কানে হেডফোনে তুমি গান শুনছো, কিন্তু বউয়ের দিকে তাকিয়ে বা গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে যদি একটু মাথাটা নাড়ো এবং ধৈর্য ধরে শোনো, বেশ মনোযোগ দিয়ে, তাহলে দেখবে তার রাগটা প্রশমিত হয়ে যায়। তাহলে এই যে কয়েকটা জিনিস, দেখো ছেলেরা কী চায়, ছেলেরা চায় হচ্ছে টাকা পয়সা, সোনা দানা, ক্ষমতা। মেয়েরা কিন্তু 3টে জিনিস চায়। একটা হচ্ছে লাভ, দ্যাট ইজ আনকন্ডিশনাল লাভ, আমাকে ভালোবাসে। মেয়েরা অ্যাকচুয়ালি গয়না টয়না এগুলো কম্পিটিশনে কেনে, কিন্তু লাভটা হচ্ছে আসল জিনিস। কেয়ার, আমাকে যত্ন নিচ্ছে, দিনে 3-4 বার আমার ব্যাপারে খোঁজ নিল, এবং অ্যাফেকশন চোরা বালির মতো টানবে। তাই এই কয়েকটা জিনিস যদি ঠিক থাকে, তাহলে নারী মন কিন্তু জয় করা তো সোজা নয়। আলেকজান্ডার থেকে মুঘল সম্রাটরা এসেছেন, আমাদের দেশ দখল করে গেছেন, কিন্তু যোধা আকবরের মতো নারী মন কিন্তু অত সহজে জয় করতে পারেননি। আকবর। ডাক্তারবাবু, মানে মেডিটেশনটা সত্যি খুব কাজ করে? মানে সত্যি কি যে মানসিক যে প্রেশার বা চাপ, এগুলো কি সত্যি কমাতে পারে? সায়েন্টিফিক্যালি প্রুভেন, কারণ আমাদের প্রফেসর ডক্টর BN গঙ্গাধর, যিনি NMC চেয়ারপারসন, ন্যাশনাল মেডিকেল কমিশনের, তিনি একসময় অধিকর্তা ছিলেন নিম্যান্সের, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড এলার্ট নিউরোসায়েন্স। তা আমরা তার অনেক ওয়ার্কশপ শুনেছি, তার টিম হেমন্ত ভার্গব অ্যান্ড টিম যারা আছেন, যে আমরা যখন মেডিটেশন করি আমাদের ব্রেনে একটা মিউ রিদম জেনারেট হয়, এবং এই মিউ রিদমটা ডেল্টা থিটা আলফা বিটার মতো নয়, এটা আরেকটু উপরে 30 হার্টজ স্কেলে থাকে। এবং এই যে চ্যান্টিংটা, ধরো ওম, এই চ্যান্টিংটার মধ্যে একটা রেজোনেন্স বা ভাইব্রেশন হয়, সেখানে মিউ রিদমটা বেশি জেনারেট হয় এবং মেন্টাল পিস দেয়। এবার কিন্তু একটা কথা এখানে বলে রাখি আবার, যে আজকে যদি শুধু আমি কাউন্সেলিং করি, কাম অন ইউ আর দ্য বেস্ট মোবাইল অফ দিস লট, গেট ফুললি চার্জ, 1 ফোঁটা চার্জ হবে না, কারণ যতক্ষণ আমি প্লাগ ইন করবো ব্যাটারিটা চার্জ হবে না। তো আমার ব্রেনে তো 3টে মনে হয় কেমিক্যাল লোচার গল্প, মুন্না ভাই MBBS, সেটা সিরোটোনিন, ডোপামিন অ্যান্ড নরএপিনেফ্রিন। তা যখন সিরোটোনিন কমে যাচ্ছে, তখন আমার কোন ডায়ালগে কত বড় মোটিভেশনাল স্পিকার আমি হবে না, সুইসাইড করতে যাচ্ছে, চল বন্ধু সিনেমায় যাই, হবে?
তাহলে তার তো অন্তরটা, তার আর্তনাদটা শুনতে পাচ্ছি না। আজকে তোমার হাত পা ভাঙলে এক্সরে করলে তুমি ধরবে যে তোমার ফ্র্যাকচার হয়েছে, তুমি মন ভাঙলে কোন এক্সরে দিয়ে ধরা পড়বে মন ফ্র্যাকচার? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? তাহলে তার জন্য দরকার হচ্ছে সহমর্মিতা, সহানুভূতি নয়। সহানুভূতি আছে যারা কাটা খায় নুনের চিটে, আহারে বেচারা অল্প বয়সে বিধবা হয়ে গেল, আরও ট্রমাটাইজ করে দিল। সহমর্মিতা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বিপ্লব আজকে একজনের ইন্টারভিউ নিচ্ছে, মনোরোগ বিশেষজ্ঞ, তা যে আর কি ওই 7 দিন ইঞ্জেকশন দিতে হয়, তাই দূরত্ব বজায় রেখেছে যদি কামড়ে দিই। সেই না এটা বলবেন না। তো সেই জায়গা থেকে আমি যদি বিপ্লবের ভিতরে ঢুকে বিপ্লব আমার সম্পর্কে কীভাবে যেটা ধরতে পারি, দ্যাট ইজ কল এমপ্যাথি। টেলিপ্যাথি তাহলে কি? টেলিপ্যাথি তো বলা যায় যে দুজনের মধ্যে সংযোগটা হয়, মানে আমি যেটা ভাবছি তোমার সাথে একই টিউন। আমি একটা প্রোগ্রাম আছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, এখনও মনে আছে, তখন আমি মেডিকেল কলেজ কলকাতার স্টুডেন্ট। তা সেখানে খুব পণ্ডিতদের সমাগম হয়েছে। তিনি আমাদের শিবকুমার শর্মা এসছেন, পণ্ডিত সন্তুর বাজাচ্ছেন, সেই প্রোগ্রামে আমজাদ আলী খান এসছেন, শরৎ বাজাচ্ছেন, সেইখানে বিসমিল্লাহ খান এসছেন সানাই নিয়ে, কিন্তু প্রোগ্রামটা শুরু হচ্ছে না। তার কারণ কি, তখন ফ্লাইটটা লেটে জাকির হোসেন পৌঁছলেন, তবলা বাদক। এই যে 4 জনের যুগলবন্দি, সেই 2 ঘন্টা মূর্ছনা এখন আজ আমি ভুলবো না। ঠিক তেমনি টেলিপ্যাথিটাও এই একই জায়গায়, সেটা হচ্ছে মূর্ছনা, সিনক্রোনাইজেশন। লাইফ ইজ অল অ্যাবাউট ম্যাথমেটিক্স অ্যান্ড প্রবাবিলিটি। মানুষের মন কোন দিকে যাবে, ইলেকট্রনটা কোন অরবিটের এসকেপ ভেলোসিটি নিয়ে কোন দিকে ছুটে যাবে, এটা যেমন ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ প্রেডিক্টেবল, তেমনি মানুষের মনের গতি প্রকৃতি, কোন মানুষটা এর পরে কী করতে যাচ্ছে, এ খুন করতে যাচ্ছে না আত্মহত্যা করতে যাচ্ছে, সেটা কিন্তু যত এক্সপিরিয়েন্স হবো তার কথার মাধ্যমে, স্যাম্পল স্পিচের মাধ্যমে, তার বডি পোশ্চার, ভয়েস মডুলেশন, জেস্চার, আই টু আই কন্ট্যাক্ট, এগুলো থেকে বুঝতে পারি। যার জন্য তুমি দেখো না, তোমার যে আজকে পলিগ্রাফ টেস্টে আমি লাই ডিটেক্টর টেস্ট করছি, কনসেন্ট দিলেন না আমাদের আরেক ঘোষ 100% দিল না কিন্তু, প্রিন্সিপাল ঘোষ, হ্যাঁ, তার সিঁড়ি দেননি, তার যদি দিতেন তাহলে তো 100% অ্যাকুরেসি কিছুই হয় না। এবং সেটা কতটা আইন সেটা বৈধতা দেবে সেটার উপর, কিন্তু অবশ্যই তার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস, আমি একটা নন নিউট্রাল স্টিমুলাস থেকে নিউট্রাল স্টিমুলাস থেকে কোনো একটা ক্লু দিয়ে তার যে বডি রিয়াকশন, তার হার্ট রেট কত বেড়ে যাচ্ছে, তার বিপি কি চেঞ্জ হচ্ছে, তার গ্যালভানিক রেসপন্স, ঠিক তেমনি প্রত্যেকটা জায়গায় এখন সাইকিয়াট্রি এগোচ্ছে। সাইকিয়াট্রি মানে সেই পাগলের ডাক্তার নয়, সাইকিয়াট্রি এখন ডিকেড অফ নিউরোসায়েন্স। এখন আমরা বলতে পারি যে কোন জায়গায় কোন নেটওয়ার্ক আছে, কোথায় কি চেঞ্জ হচ্ছে, এবং সেই জায়গা থেকে আগেকার দিনে সেই কনসেপ্ট ছিল ডোনাল্ড হেব, নিউরন দ্যাট ওয়ার্স টুগেদার ফার্স্ট, 2টো নিউরন একসাথে থাকলে একসাথে ফায়ার করে। তারপরে হলো হচ্ছে 3 অ্যামিনস, এই 3 ইডিয়টসের গল্প, মানে ডোপামিন, সেরোটোনিন, নরপিনেফ্রিন। এরপরে হলো হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক, মানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে তোমার ব্রেন যদি কোনো কাজ করে, ফোকাস করে, তাহলে তোমার ব্রেনের এনার্জি কনজাম্পশন কম, আর তোমার ব্রেন যদি অলসভাবে ভাবতে থাকে তাহলে তোমার ব্রেনে এনার্জি বেশি খরচ হবে। তার মানে গাড়িটাকে তুমি স্টার্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছো, দ্যাট ইজ ডিফল্ট মোড নেটওয়ার্ক, তুমি এগোচ্ছ না, কিন্তু গাড়ির কিন্তু তেল পুড়ছে বেশি, আর গাড়িটাকে তুমি নিয়ে যাচ্ছ যখন, তখন তোমার তেল পুড়ছে কম। তাই এই ভারসাম্যটা কিন্তু ব্রেনেও আসে। কোভিড-19 পর মানুষের কি মানে মানসিকতাগুলো কি চেঞ্জ হয়েছে, বিফোর কোভিড-19, আফটার কোভিড-19? প্রথমত কোভিডের 2টো ইম্প্যাক্ট এসছে, একটা অ্যাকিউট ইনফ্যাক্ট, ত্রাহি মধুসূদন অবস্থা, ভয় পাচ্ছি, সেই সময় একটা ফিয়ার, প্রিজুডিসেস, সিনিসিজম, ঘরের মধ্যে বন্দি। প্রথম যে কোন একজন আমলার ছেলে ছড়িয়ে ফেললো বলে তাকে ট্রল করা হয়ে গেল, হ্যাঁ, তারপর সেই চায়ের দোকানে কেন মাস্ক পরেনি সেটা নিয়েও হয়ে গেল, সে বলছে না আমি করবো না, হাত জোর করে। কিন্তু তারপরে যেটা এলো সেটা এখন হচ্ছে লং কোভিড। এই লং কোভিডটা হচ্ছে কোভিডের সিকুয়েল, এবং সেখানে হচ্ছে মেন্টাল হেলথ সুনামি, এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্যাটিক সিনড্রোম, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, এইগুলো পরপর আসছে হচ্ছে লং কোভিড। কোভিডের ফলে কিছু একটা আর্থিক জায়গা থেকে আমরা বড়োভাবে ধাক্কার সম্মুখীন হয়েছে, এবং কোভিডের পরে মানসিক অস্থিরতাটা আমাদের আরও বেড়েছে, একটা ডেয়ার ডেভিল অ্যাটিটিউড চলে এসেছে, সম্মানের জায়গাটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা সেই জায়গাতে মাস্টারমশাইদের সম্মান করছি না, আমরা আমাদের গুরুজনকে কোথাও, এবং রাজনৈতিক অস্থিরতা যদি এটাকে আরও ইন্ধন যোগাচ্ছে। রাজায় রাজায় ঝগড়া হয়, উলু খাগড়ার প্রাণ যায়, সাধারণ জনতা মারা যাচ্ছে। আর আমি বিধানসভায় দেখেছি যে 4টে অপোজিশন দল, বিভিন্ন দলের লোকরা একই টেবিলে বসে চা খাচ্ছেন। আপনার ফেভারিট কোন দল? আমার দল নির্দল, আমি কোনো দলের নেই, আমি এখন সব রকম দল, লাল নীল হলুদ সবুজ, হলদে সবুজ, ওরাং ওটাং ইটপাটকেল চিটপটাং, কারণ পাওয়া আমি লালটা অনেকবার বলছি, একটা রং ধরে যদি চলি তাহলে এখন খুব বিপদ।
ঠিক আছে, লালটা অনেকবার বলছেন। তুমি ধরতে পারবে না, তুমি স্যাম্পল স্পিচ কালেক্ট করে দেখো কোথায় কি রং আছে, কিন্তু মনে রাখতে হবে যে সব দলের রং। সব ঘোষের কথা বলেন, শতরূপ ঘোষের কথাটা বললেন না। শতরূপ ঘোষের কথা না বলার কিছু নেই, তার স্পিচ খুব লাইক করি এবং তার প্রত্যেকটার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ আছে এবং বেপরোয়া। কিন্তু আমার কোনো দরকার, কারণ আমি একজন চিকিৎসক, আমার প্রচুর পেশেন্ট ভালোবাসে আমাকে, প্রত্যেকটা দলের সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস ভীষণ ভালোবাসে। কেন আমি এক দলের করতে গিয়ে কেন বাকিদের বিরাগ ভজন হবো, কেন আমার সম্মানটা খোয়াবো? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, শতরূপ ঘোষ, এই তিনটে ঘোষের মধ্যে যদি আপনাকে মানে আপনার কাছে পাঠানো হয়, মানে এদের থেকে কি বার করতে পারবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যার কথা বললেন, প্রথমেই বললেন তিনি ঘোলাটে মনের বা ঘোলাটে চশমা পড়েন একটা, তার জন্ম কিন্তু আরজিকর মেডিকেল কলেজে, সেইখানে তার বাবা মা কিন্তু চিকিৎসক, ঠিক আছে। কিন্তু তার যত এখন অবধি আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখেছি সর্বাধিক যোগ্যতা হচ্ছে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছেন ভুলভাল ঘোষ, তারপর এগোয়নি আর কি। কিন্তু তিনি যখন বলেন, আক্রমণ করেন বা যে সমস্ত কথা বলে অর্বাচীন, মানে তারপরে সত্যি যদি কোনো মানুষের যদি ডিপ্রেশন হয়, আমি দেখি ওষুধে কাজ হচ্ছে না, আমি তখন সেই ভুলভাল ঘোষের ফেসবুক পেজে তিনি কোনো কিছু পোস্ট করার পর তার নিচে যে ট্রলিংটা, সেটা পড়তে বলি। আমার অনেক ডিপ্রেশনের পেশেন্ট ভালো হয়ে গেছে, এত ভালো মানে মনোরঞ্জন মনে আর কোনো ঘোষের মধ্যে নেই, এবং সেটা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলতে শুরু করে, এবং যেভাবে উনি লড়ে যাচ্ছেন একের পর এক, আমি জানি না ভবিষ্যতে কী হবে। তবে আরেকটা গুণ ওনার আছে, উনি একাধারে কিন্তু সাহিত্যিক, উনি একাধারে কবি, উনি গায়ক, উনি আইন বিশেষজ্ঞ, উনি কিন্তু বাজনাও ভালো বাজায়, পারকাশন খুব ভালো বাজায়। তুমি যদি মনে করো যে শিবমণির পারকাশনটা তোমার মনে আছে এআর রহমানের টিমে ছিল, তেমনি প্রিজন ভ্যানটা যেভাবে উনি বাজিয়েছিলেন ওটা অসাধারণ। কলকাতা পুলিশের গলার আওয়াজ ছাপিয়ে প্রিজন ভ্যান বানানো হচ্ছে, কিন্তু উনি কিন্তু সেই অশ্রুসিক্ত অবস্থায় যেটা দেখিয়েছিলেন। এই একজন দ্বিতীয় ঘোষের কথা তুমি বললে, যার 100টা দল আছে আর কি, 100 দল বলছিলে, কিন্তু আই পার্সোনালি লাইক হিম, তার অ্যাপ্রোচ এবং কথাবার্তা। মুশকিলটা হচ্ছে সেই সিপিএম কেন জিরো, এটা তো আমি বলিনি, গায়ক বলেছেন। তো সেই গায়ক থেকে কি হচ্ছে, কেন জিরো হচ্ছে, কেন তাদের সেই বাড়ি থেকে শুধু স্টুডিওতে যাতায়াত, সেই অর্থে কিভাবে তারা সংগঠন তৈরি করবে বলা মুশকিল। একটা আমরা দেখলাম এই অভয় আন্দোলনের পার্টে তারা কিছুটা নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করলো, কিন্তু ভোট বাক্সে তা প্রতিফলিত হলো না। আর গরুর দুধের সোনা তো আছে, সেটা তো এখন যিনি বলেছেন প্রাতঃভ্রমণ করেন, তা সেটা চলছে। এখন দেখা যাক, সেখানেও অনেক গরবিল আছে কিছু, মানে সত্যি কথা বলতে কি তাদের মধ্যে লিডারশিপের একটা ভালো সোনা পাওয়া গেল না বলেই কি ওনাকে এখন অ্যাভয়েড করে চলছেন পুরো উচ্চস্তরের নেতা? সেটা এটা কি মনোবিদ্য কাজ করছে? উনি কিন্তু পার্টিতে আছেন, আর সমস্ত এখানে প্রধানমন্ত্রী আসছেন বা উচ্চস্তরের সমস্ত নেতারা আসছেন, কিন্তু ওনাকে ডাকা হচ্ছে না। ওনাকে কি মানে মনোবিজ্ঞানে ওনাকে কি প্রেশার দেওয়া হচ্ছে? মনোবিজ্ঞানে দেখো, পলিটিক্যালি যারা হচ্ছে তারা খুব সুন্দর পোল ভল্ট করতে পারে। আমি এখনও মনে আছে যে আমার মনে আছে ওই তোমার দিনহাটার একজন আছেন মানুষ, তা সেখানে তিনি কিভাবে জাম্প করলেন। তার বাবা একজন শ্রদ্ধেয় ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন আমাদের শ্রদ্ধেয় কমল গুহ মহাশয়। তারপরে দেখলাম আমরা 2015 সালে তিনি হঠাৎ সেই ফরওয়ার্ড পজিশনে খেলতে খেলতে উইংয়ে চলে গেলেন, এবং উইংয়ে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সেখানে তিনি আসার পর থেকে দেখলাম প্রতি জায়গায় নিয়ত, তুমি ধরো না এই পোল ভল্টের মতো, গত বিধানসভার যারা বিধায়ক ছিলেন তাদের 7 জন আবার বদল করেছেন। তো এটা একটা কমার্শিয়াল গেম, এখানে হচ্ছে ইনকাম। কেউ এখন 5 বছর ওয়েট করে না পরের বার জিতে আসবো বা দল পড়ে, এখন হচ্ছে একটা বছর ইম্পর্টেন্ট। দল বদল করো, মোবাইল ফেলে দাও জলে, সিবিআই আসুক, কী এসে গেল। আমার তো খাটের নিচে রাজনীতি নিয়ে সাধারণ মানুষের এখন মনোবিজ্ঞান। ভালো লোক আসছে না, তোমার মতো ভালো লোক, বিপ্লব তোমরা রাজনীতি করছো না, তুমি পডকাস্ট করছো, কেন যাও না রাজনীতিতে নামো। আমি নামবো না একটা কারণে, কারণ আমার চেয়ারটা হচ্ছে এমন একটা চেয়ার, যে চেয়ারে আমি ছাড়া কেউ বসতে পারবে না। আর আমি যদি এখান থেকে রাজনীতির চেয়ারে ঢুকি, দ্যাট ইজ এ ওয়েস্টেজ অফ দ্য ট্যালেন্ট, হিউম্যান রিসোর্স। আমাদের মতো লোকরা নামতে গেলে তারপর জেলে ঢুকিয়ে দেবে। তুমি জেলে ভয় পাচ্ছ কেন? জেল থেকে না ঢুকলে তুমি মনে করো শ্রীকৃষ্ণের জন্ম জেলে হয়েছিল, তা তুমি সেটা ভাবলে চলবে? অষ্টম গর্ভের সন্তান হয়ে তিনি মাতিয়েছিলেন, আর তোমার মধ্যে শ্রীকৃষ্ণের কোন গুণটা কম আছে? আমি তো আমার মতো লোকদের তো এটাও আছে, তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, আগে পিছনে তারা চিন্তা ভাবনা করে কি হবে কি না হবে। দেখো, তুমি যদি রাজনীতিতে নামো, তোমার অবশ্যই তুমি মানে যথেষ্ট তোমার গায়ের চেয়ে আমরা গন্ডারের মতো হতে হবে, ইউনিকর্নের মতো। দ্বিতীয়ত হচ্ছে তোমার গালাগালি খেতে হবে। 3 নম্বর হচ্ছে তোমাকে ধরেই নিতে হবে তোমার নামে 100টা ফৌজদারি কেস হবে, এবং তোমাকে তার জন্য উকিল মোতায়েন রাখতে হবে, জেলে যেতে যেতে ফিরে আসতে হবে, এবং স্ট্রেস নিতে হবে। তারপর তো আমার পেশেন্ট হবেই, তোমার ডিপ্রেশন ডেভেলপ করবে। হ্যাঁ, আমি তো তাই করি। কিড সিনেমায় তুমি দেখেছিলে তো, চার্লি চ্যাপলিন কী করতো, আগে গিয়ে বাচ্চাটা গিয়ে জানলায় ঢিল মারতো, জানলার 60টা কাজ ভাঙতো, তারপর চার্লি চ্যাপলিন কোথায় কাজ সারাবে বলে যেত। তো
তাহলে আমিও পোটেনশিয়ালি দেখে যাচ্ছি যেরকম মোবাইল আসার পর রাজনীতির যখন এই আঙ্গিক শুরু হচ্ছে, দুর্ভাগ্য হচ্ছে সুস্থভাবে রাজনৈতিক তুমি কোথায় যাবে? আমেরিকার প্রেসিডেন্টের কথা ভাবো না, বিবেকা মুন্ডানের কি অবস্থা এখন, 50% সারচার্জ বাড়িয়ে দিয়ে নিজেরাই এখন হাতে যেতে ভালোই হচ্ছে। আগের যিনি ছিলেন তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। তাহলে এত বড় একটা রাষ্ট্রের যার লিডারশিপ ক্রাইসিস হচ্ছে, আমরা তো কোথায় যাবো এর মধ্যে? এন্টারটেনমেন্ট, পলিটিক্যাল ইয়েটা এখন এন্টারটেনমেন্টের জায়গা। আমার তো খুব হাসি পায়, ডিপ্রেশনের থেকে একদম বেরিয়ে আসার অন্যতম ওষুধ হচ্ছে সন্ধ্যেবেলা টিভি চালালে ঘন্টাখানেক সঙ্গে রঞ্জন দেখতে থাকো। সেটা আপনার, কিন্তু এই এখন যে মানুষের ডিপ্রেশন, একটা সাধারণ মানুষ কীভাবে নিজেকে ভারসাম্য বজায় রাখবে, তা কী করা উচিত? প্রথমত হচ্ছে যে মেডিটেশন না, ফেভারিট হবিগুলো করতে হবে। উই অল আর ভেরি বিজি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ধরো আমি সারাদিন ক্লিনিক করার পরে একটা টাইমে 10:30টায় আমার বাড়িতে ফোন করে সুইচ অফ করে দিই, দিয়ে একটু আমি সিনথেসিসের বাজাই, যেটা আমার একটা টিউন তুললাম 15-20 মিনিট লাগলো, আমার একটা পিস অফ মাইন্ড হলো, আমি চলে গেলাম। এবং মোবাইলটাকে নিয়ে কোনোভাবেই কিন্তু ঢোকানো যাবে না। মোবাইল বউ ঢুকবে, কিন্তু মোবাইল যেন কখনো বিছানার ভেতর না ঢোকে, তাহলে তোমার স্লিপ আর্কিটেকচার গেল। রাত্রে মানুষ 2 ঘন্টার জন্য করি স্যার, রাতে 3টে জিনিস বিঞ্জ করে এখন বাঙালি। একটা হচ্ছে ডেটা বিঞ্জিং, ফ্রি ডেটা পাওয়া যাচ্ছে, ফুড বিঞ্জিং, সুইগি জোম্যাটোতে অর্ডার দিচ্ছে, আর ওয়েব সিরিজ বিঞ্জিং। ধরে ধরে একটা ওয়েবসাইট 1 থেকে 12 নম্বর এপিসোড করে 3:30-4টায় ঘুমোতে যাচ্ছে, গিয়ে হয়ে যাচ্ছে ডিএসপিএস, ডিলেট স্লিপলেস সিন্ড্রোম, উঠছে 1টার সময়, খেয়ে ফেলছে, ওবেসিটি এসে যাচ্ছে, কোথাও যাচ্ছে না, হাঁটা চলা নেই, জিমে যাচ্ছে, জিমে গিয়ে এক্সারসাইজ করার পর 2টো বার্গার খেয়ে নিচ্ছে, হয়ে গেল, ক্যালোরি ঢুকে গেল 3 গুণ। এবং তারপরে বিরক্ত ভাব, একটা ডে শুরুই হচ্ছে ইভিনিংয়ে, তার সাথে তো পার্টি রয়েছেই, উইকেন্ডে পার্টি রয়েছে, রোজ সন্ধ্যের পরে একটু সুরাপ্রেমী হয়ে যাচ্ছে। যত মানুষ সুরাপ্রেমী হয়, সুরাসক্ত হয়, তারা হচ্ছে সিংহভাগ সন্ধ্যে 6টার পরে নেশা করতে শুরু করে। যেদিন দিনের বেলা শুরু করবে, সিভিয়ার ডিপেন্ডেন্স হয়ে গেছে। এটা বলে মর্নিং ড্রিঙ্কিং বা আই ওপেনার ড্রিঙ্কিং। স্মোকিং গেটওয়ে ড্রাগ, কিছু হবে না। অথচ আমাদের দেশে নিকোটিনের জন্য সবচেয়ে বেশি টোব্যাকো কজেস ক্যান্সার, কটপা একটা আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সব কিছু চলছে। পার্টি ড্রাগ, কোকেন খাওয়ার পয়সা বাঙালির নেই। কোকেন হচ্ছে মুম্বাই, বলিউড। কিন্তু এখানে যেটা হয়, সেই রেপ পার্টিগুলোতে অনেক ড্রাগস আছে, সিনথেটিক রেপ পার্টি। রেপ মানে সেখানে একটা বাজনা উন্মাদনা, ব্রেনের থেকে ডোপামিন রিলিজ করার জন্য আর্টিফিশিয়াল রিওয়ার্ড। এদিকে আমরা আর্টিফিশিয়াল রিওয়ার্ড নিচ্ছি কেমিক্যাল থ্রু দিয়ে, আর তার সাথে সেই উদ্দীপনার মতো। এবং তুমি দেখবে বেশ কিছু অকাল মৃত্যু তরুণ প্রজন্মের হয়েছে জিমে গিয়ে এবং এই রেপ পার্টিতে গিয়ে। এবং অ্যালকোহল দিচ্ছি, টপ আপ করা হচ্ছে, 3-4 রকম অ্যাডিকশান একসাথে টপ আপ হচ্ছে। পুলিশই কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ এখন শুধুমাত্র বীরভূমে ঢুকতে ভয় পায়, বাকি সব জায়গায় চলে যায়। বীরভূমের বাঘকে সবসময় ভয় পায়। আমি দেখলাম যে সেখানে যিনি মাননীয় ওসি রয়েছেন, তাকেও যেরকমভাবে গালাগালি করার পরে নির্বিচারে তাকেই শোকজ করা হলো, রাজনৈতিক হয়ে যাবে। তাই হোক, ভালোবেসে দিয়েছে, ভালোবাসার বিভিন্ন রকম হয়ে আছে। কিছু কিছু অর্নামেন্টস আর কি, মাথায় শিরোপা পালক যোগ হয়। ওনার মাথাতে অক্সিজেনটা কম যায় তো, তা সেটা তো যায়, কিছু করার নেই। কিন্তু ওনার শুধু একমাত্র ওনার ব্যাংক অ্যাকাউন্ট, সব বীরভূমের গরুগুলো হাঁটতে হাঁটতে কোন সীমান্ত যে চলে গেল, মালদায় গেল না মুর্শিদাবাদে গেল না সীমান্ত পেরিয়ে গেল, কেউ জানতে পারলো না। অত্যন্ত দুঃখের। আর ওখানে তো বালি ফালিগুলো যা রয়েছে, সেই বালিগুলোতে তুমি দেখবে ময়ূরাক্ষীর ধার দিয়ে তুমি যদি যাও, দেখবে ক্রমাগত ধস হচ্ছে। বালি নিয়ে প্রচুর চলছে স্যার, সকাল থেকেই ইডি দপ্তর কিন্তু প্রচণ্ডভাবে নেমে পড়েছে। স্যার ওকে বলে সেটিং হয়ে যাবে, দেখা যাক, বালি দিয়ে সিমেন্ট গেঁথে দেবে হয়তো, দেখা যাবে। সবটাই কোথাও। আমার তো মনে হয় আপনি মানে এই সবচেয়ে আগে পলিটিক্সে আসা দরকার আপনার। কেন বাবা, আমার সুখী জীবনটাকে আমার কি দরকার? খাচ্ছিল তাতে তাদবুনে, কাল হলো তার এরোগ না, কি দরকার? বেশ আছে, শুনবে কিন্তু শুনবে মানে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিগুলো আছে। কারণ আমার সাবজেক্টটা সেটাই বলে। কারণ আমি ছাত্র জীবন থেকে আজ অবধি কিন্তু বলে রাখি, তোমার যতগুলো নির্বাচনে দাঁড়িয়েছি 25টায়, প্রত্যেকটায় কিন্তু অপ্রতিরোধভাবে জিতে এসেছে, আজ অবধি হারিনি, এবং ম্যাক্সিমাম কেসে হাইয়েস্ট ভোট গেটে। মানে আমি যখন প্রথম কলেজে মেডিকেল কলেজ ইলেকশনে দাঁড়িয়ে, আমি একটা গোবেচারা ছাত্র লোক ছিলাম, আমাকে কোনো রাখেইনি। কে দেখলো যে 2জন প্রমিনেন্ট ক্যান্ডিডেট হবে সিআর হওয়ার জন্য ক্লাস, তাদের নামে প্রচুর কেচ্ছা হয়ে গেল। আমাকে তখন বললো ক্যান্ডিডেট হতে করে, সকালবেলা দেখলাম 4জন অন্য সিআর বললো, দেখ এবার আমরা হারবোই, তুই সবচেয়ে দুর্বল ক্যান্ডিডেট। তাহলে কী করতে হবে? তুই খালি বাবু একটু গেঞ্জি টেঞ্জি ভালো ড্রেস ট্রেস করে, হাতটা করে কাছুমাছু মিষ্টি করে দাঁড়িয়ে থাকে। আমি দাঁড়িয়ে রাখলাম, তো ভোট দিতে লোকে যাচ্ছে, লাইব্রেরিতে দেখলাম মেয়েরাও বেশ মুখ টিপে হাসছে। আমার খুব লজ্জা তখন। যখন রেজাল্ট বেরোতে শুরু করলো, তখন গেলে আমি হাইয়েস্ট ভোট পেয়ে গেছি। বাকিরা তখন আমাকে এই মারে কি সেই মারে, তুই পেলো কি করে? ওটাই এরকম। এটা একটা জায়গা পার, কিন্তু ব্যাপারটা যে প্রত্যক্ষ রাজনীতি একটা অন্য জিনিস। আর আমি আবার বলছি, আমি আমার চেয়ার ছাড়বো না,
কারণ এই চেয়ারটা আমি যে পৌঁছেছি, অধ্যাপক হয়েছে, আমার 23 বছরের জার্নি, সেটা দিয়ে কোনোদিন নেমে আসে। রাজনীতি আসতে গেলে সে চেয়ার ছাড়তে কেন হবে? মানে ওটা তো অনেকে আমি প্রতিবাদী চরিত্র। ডাক্তারি করেও তো অনেকেই তো রাজনীতি করছে, এমন তো না প্রত্যক্ষভাবেই করছে না, তাদের সেই কাজটাও করেন। ডাক্তারি করে রাজনীতি করুক বা ডাক্তারি করে যদি মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন যেই থাকুক, আমি বলবো তারা কিছুই পারে না, ঘাটকা না ঘাটকা। তার মানে যে কি হয় আমি বললাম না ঘাটকা ঘাটকা কাকে বলে সেটা, কিন্তু তারা নিদার আর মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, নট দেয়ার ডক্টর, নট দেয়ার পলিটিশিয়ান। পলিটিক্সটা অন্য বল গেম। শান্তনু সেনা তো খুব বড় ডাক্তার ছিল। হ্যাঁ, সে তো আছেন, আমি ব্যক্তি হিসেবে বলবো অনেকেই আছেন, কি অবস্থা, বিধায়ক, সাংসদ, অনেকেই রাজনীতিতে এসছেন। কিন্তু রাজনীতি হচ্ছে এমন একটা জায়গা যে তুমি সাকসেস পাবে খুব কম টাইমে। তোমার দলের লোকেরা তোমার সবচেয়ে বড় শত্রুরা জেনে রাখবে। বিরোধী পক্ষ বরং তোমার বন্ধুত্ব করবে, তোমাকে বিরোধী পক্ষের সাথে তালমিল রাখতে হবে যাতে তুমি দলের যে তোমার প্রতিপক্ষ হতে পারে। আর এখানে পয়েন্ট গেম মানে তুমি সকালে মুখ দেখাতে পারো নি, তোমার পয়েন্ট কাটা গেল। তুমি আগের দিন রাত 1টা অবধি যতই যা কিছু করে আসো, তোমার পয়েন্টটা চলে যাবে। এবার কার পয়েন্ট কিভাবে আসবে, কিভাবে যাবে, এই খেলাগুলোর মধ্যে অন্তত সাধারণ মানুষ, যারা শিক্ষিত মানুষ, আমরা নেই। অরবিন্দ কেজরিওয়াল একটা, মোদিকে কেমন লাগে? আমি সবাইকে, দেশের প্রধানমন্ত্রী কেন, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারোকে আমি করবো না, রাজ্যে যিনি চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন। কিন্তু একটা জায়গায় মনে হয় ডিপ্লোম্যাটিক আনসার না, জায়গাটা এটা মনে হচ্ছে ভুলকে ভুল বলতে হবে। ভুলকে ভুল বললে তাকে সেই জায়গায় স্বীকার করতে হবে যে আমার ভুল হয়েছে, আমি রেকটিফাই করবো। কিন্তু আমি ভুলকে ভুল বলবো এবং যারা প্রতিবাদ করছে তাকে সরিয়ে দেবো, তাকে আগাছার মতো কেটে ফেলবো, এই প্রতিহিংসা পরায়ণ মনোভাবটা কিন্তু নার্সিসিজমে আছে। এবং নার্সিসিস্টিক ইগো পলিটিশিয়ানদের থাকতেই হবে, নাহলে তারা মানুষের সাইকোলজি। মোদিজির, মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এই যে সাইকি, মোদিজির যে সাইকি, কি মনে হচ্ছে উনি কি মনে প্রাণে চাইছেন বেঙ্গলটাকে দখল করতে হবে? দেখো, একটা কথা আমি বলবো যে আমি তাদের ডিটেলস তো কোনোদিন অ্যাসেসমেন্ট করিনি সামনাসামনি, আমার সামনে আসতে তো তারা চাইবেন না। মুশকিল হচ্ছে যেটা, যে দুজনের কমন ফ্যাক্টরটা যেটা হচ্ছে যে মুখে তারা ডিপ্লোম্যাটিক হবেন এবং তারা উজ্জীবিত করবেন তার নিজেদের সেনানীকে, প্রতিপক্ষকে একদম কোণঠাসা করে ফেলবেন। তার জন্য যেন তেন প্রকারেণ দুজনেই জানেন যে আমি উন্নয়নের জন্য যা টাকা খরচা করব, তার চেয়ে বেশি উন্নয়নের প্রচারের জন্য বেশি খরচা করব। কারণ প্রচার সর্বস্ব, এই যুগে প্রচার না হলে কিচ্ছু হবে না। রাজীব গান্ধী বোকামো করতেন যে সেই সময় অনেক কিছু করতে গিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে তার কিছুই হলো না, কারণ প্রচার হয়নি। ইন্দিরা গান্ধী জোর করে নাচবন্দি অপারেশন চালু করতে গেলেন, আমাদের যুক্তফ্রন্টের চরণ সিং তাকে সরিয়ে দিয়ে 1977 সালে তার ধরাশায়ী অবস্থা হলো। তাই ভালো কাজ করতে গেলে দেখা যায় কিন্তু শর্ট টার্মে কিন্তু লস হয়, লং টার্ম কিন্তু গেইন হয়। কারণ সেই মানুষগুলোকে মনে রাখে। তুমি যে বলছিলে যে মুখপাত্র ঘোষের কথা, যে তার লং টার্মটা তার একবার ভাবা উচিত। সে শর্ট টার্ম গেইন করছে, কিন্তু তার ঘৃণিত হতে থাকলে এমন একটা জায়গায় চলে আসবে যে তার ভবিষ্যৎ উজ্জ্বল না। তাই আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে একই রেখায় জায়গা যায় না, তবে দুজনেই ভেটারান পলিটিশিয়ান এবং তারা জানেন যে ভোট ব্যাংকে কীভাবে যেতে হয়। ভোট হচ্ছে না যুদ্ধ, যেন তেন প্রকারণে যুদ্ধ। যুদ্ধের জন্য আমরা কলেজ ইলেকশনে দেখেছি যে প্রথমত ভোটার লিস্ট থেকে শুরু করে, ভোটিং দেওয়া থেকে শুরু করে, প্রচার থেকে শুরু করে, ভোট দেওয়ার মধ্যে ইনফ্লুয়েন্স করা থেকে শুরু করে, যারা ভোট নিচ্ছে তাদেরকে প্রভাবিত করা শুরু করে, কাউন্টিংয়ের সময় থেকে প্রত্যেকটা স্টেজে কিন্তু ইনফ্লুয়েন্স করা যায়। আমরা স্মল স্কেলে দেখেছি, লার্জ স্কেলে আপনারা দেখতে পাচ্ছেন। দিস আর অল মাইন্ড গেমস। মাইন্ড গেমস না, যুদ্ধ হচ্ছে যেন তেন প্রকারণে। নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তোমাকে জিততে হবে, সেই জেতার জন্য যা কিছু করতে আমরা পরাজয় স্বীকার করবো। পরাজিত হলে পরের দিন দল বদলে দাও, ব্যাস। কে 5 বছর ওয়েট করবে? টু মাচ। এত হাইবারনেশন টাইম আমার নেই। আমার এদিকে প্রোমোটারি বিজনেস আছে, আমার ইটবালি পড়ে আছে, আমি এদিকে বসে রেশন দুর্নীতি কবে করব, খাদ্য দুর্নীতি কবে করব, স্বাস্থ্য ক্ষেত্রে এত দুর্নীতি করবো কোথায়? আমার পাওয়ার চাই, মরালিটি গুড়িমালা। স্বাস্থ্য বলতে মনে বলে রাখতে হবে যে আপনাদের একজন ডাক্তার মানুষ, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিছু বলতে চান? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তো প্রথমত আমি নিজে আইএমএকে বিলং করি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আমি জয়েন্ট সেক্রেটারি, যেটা মাননীয় ডক্টর বিধানচন্দ্র রায়, স্বাধীন বাংলার রূপকার, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ভারতরত্ন। কিন্তু বর্তমানে যে আমাদের যে সরকারি এবং বেসরকারি চিকিৎসা ব্যবস্থা, তা এটার একটা দিক রয়েছে যে আমার পরিকাঠামো অনেক উন্নত হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। কিন্তু দাদা ঠাকুর মানে শরৎচন্দ্র পণ্ডিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা খুব মূল্যবান কথা বলেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারা জিতবে, অক্ষশক্তি না মিত্রশক্তি? তখন তিনি বলেছিলেন জার্মানি। তা জার্মানি তো পুরো উল্টো, অক্ষশক্তি, মানে একদম আমাদের ব্রিটিশ আমেরিকানদের বিরুদ্ধে। তা তখন বললেন, আপনি বললেন জার্মানি কী মানে? আমি বলেছি জার্মান আর জার্মানি, যার ম্যান পাওয়ার আছে আর যার মানি পাওয়ার আছে। তেমনি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হচ্ছে, ডাক্তার কোথায় পাবে?
তুমি রং করছো, বহুতল একটা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি করে জনগণ ভাবছে দারুণ পরিষেবা, কিন্তু দেখা যাচ্ছে গ্রুপ ডি কর্মচারী সেখানে বসে আছে, দালাল রাজ চলছে, ট্রলি বাঁধা আছে, পার ট্রলি ভর্তি হলে 1000 টাকা, এমনি ইমার্জেন্সি বেড নিতে গেলে 2000 টাকা, 2500 টাকা, এবং রেট চার্ট ফিক্স থাকছে, তুমি ধরতে পারবে না কত দূর অবধি দিতে হবে। তা এই স্বাস্থ্য ব্যবস্থার আমাদের সরকারি ক্ষেত্রে এবারে বেসরকারিতে দেখো, বেসরকারিতে একটা ক্যাপিং করে দেওয়া আছে খরচের, কিন্তু খরচ করতে গেলে ন্যাচারালি তার ট্রিটমেন্ট কোয়ালিটি খারাপ হবে। বহু জায়গায় আমরা কার্ডের মাধ্যমে সরকারি যে করেছে একটা ভালো উদ্যোগ, কিন্তু সেই টাকা পাচ্ছে না বেসরকারি জায়গাতে, তাই ঘুরপথে করা হচ্ছে, ঘুরপথে অনেক কিছুই করা হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে অপারেশন করে দেবো কার্ডে, তার সাথে আরও 10,000 টাকা দাও। স্বাস্থ্য ব্যবস্থা করতে গেলে খোলনলচে বদলানোর দরকার। খোলনলচে করতে একটা তো দরকার হচ্ছে সদর্থক মনোভাব। স্বাস্থ্য ভবনে ঢুকতে গেলেই আমার দুঃখ লাগে, আমি জানি সবাই আমার খুব পরিচিত, তারা নিজে স্বীয় জায়গায় ভাস্বর, কিন্তু তারা একদম ঠুটো জগন্নাথ, তাদের কোনো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই, পাওয়ার একটা জায়গাতেই। তাই যদি তুমি কিছু পাওয়ার দেখাতে যাও সঙ্গে সঙ্গে বদলে হয়ে যাবে, ফলে তার থেকে নিচু স্তরে সব জায়গায় এক অবস্থা। এই রিসেন্টলি আমাদের অনেক ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে চাইছেন, তাদের প্র্যাকটিসিং অপশান দেওয়া হচ্ছে না। তো একটা সময় সেই ছিল 82-83 সালে, যখন অনেক চিকিৎসক সরকারি জায়গা থেকে বেরিয়ে গেছিলো। এই মুহূর্তে আমাদের সময় 600 ডাক্তার বেরোতো, 100 হচ্ছে তোমার সিট ছিল মেডিকেলে আর ডেন্টাল, টোটাল 700 সিট ছিল আমরা যখন জয়েন্ট এন্ট্রান্স। এখন নিট পরীক্ষায় তুমি দেখো পশ্চিমবঙ্গে 5000 এবং 1000 সিট। তো সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আমরা যখন ডাক্তারি করতাম তখনকার দিনে এত প্যাশন কম্প্যাশন, এখন তো থিওরিটিক্যাল নলেজটা বেশি, প্র্যাকটিক্যাল নলেজ কম। তারপর আবার সেই বিখ্যাত অস্থি শল্য রোগ বিশেষজ্ঞ প্রিন্সিপাল ঘোষের বদান্যতায় একটা প্রজন্ম যারা পরীক্ষা না দিয়ে টুকে পাস করে পাস হয়েছে। তাহলে তুমি কি চাইবে সেখানে? আমি যদি আমার টাইমে আমি কোন ঘোষের হাতে গিয়ে পড়বো সেটাও জানি না, আইসিসিউতে যদি ভর্তি হতো ঈশ্বর জানি না কবে করবেন, কিন্তু সেখানে কোন ঘোষ দেখবে সেই ঘোষটা সম্পর্কে আমার কিন্তু যথেষ্ট মানে সমস্ত ঘোষণা রেগে যাবে স্যার, ডায়ালিসিস দোষ দেওয়া হচ্ছে ঘোষদেরকে। আরে ভাই, মনুষ্য তো আর প্রাণীর যদি ডায়ালিসিস হয়, তাহলে মানুষের ডায়ালিসিসের সাথে তুমি ভাবো একটা কুকুরের ডায়ালিসিস যদি তুলনা করা, তাহলে সেটা কোথায় যায়? তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি শুধু বলছেন চিকিৎসা ব্যবস্থার মান, ইনফ্রাস্ট্রাকচার কত একটু উন্নত হলেও বা ডাক্তার নেই, ডাক্তারি মানটা মানে অনেক প্রচেষ্টা হচ্ছে, আমি বলবো না, আমি কখনো নেগেটিভিস্টিক নই বা রাজনীতিভাবে বলবো না যে সরকার চেষ্টা করেনি, কিন্তু সরকারের যেটা উদ্যোগ ছিল, যাদের হাত দিয়ে কাজটা করানো দরকার ছিল সেটা নেই, নীতিপঙ্গুতায় ভুগছে, ডিসিশনের কোনো জায়গা নেই। গজদন্ত মিটারবাসী অট্টালিকায় বসে স্বাস্থ্য দপ্তর GN 29 সেক্টর 5 সল্টলেক সিটি কলকাতা 91 থেকে যারা অর্ডার পাস করেন, তারা কি নিজেরা করেন? তারা জানেন সব তো ঘুরে আসতে হয় নবান্ন থ্রু দিয়ে। তাহলে আজকে সেই স্বাধীনতা, মাননীয় মুখ্যমন্ত্রী একসাথে অনেকগুলো মন্ত্রিত্বের সাথে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রকটা একটা অন্যরকম জায়গা যেখানে আরও গভীরভাবে মনোনিবেশ করা দরকার। তাই চিকিৎসক নেতাদের মধ্যে যেসব নেতারা শাসক দলের এসেছিলেন তারা কেউই জনপ্রিয় হতে পারেননি, কারণ নিড বেস না, তারা একতরফাভাবে দলীয় ভাবমূর্তিটাকে ভালো রাখার জন্য এবং দিদির কাছে পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করেছেন। কিন্তু যদি প্রকৃত অর্থে যে স্বাস্থ্য ব্যবস্থার খোলনলচে পাল্টাতে হয়, তাহলে সদর্থক বোল্ড সিদ্ধারাও আছে, মাথা উঁচু করবে, হ্যাঁ, কিন্তু সরকার বিরোধীও হব না, এটুকু বলে দিচ্ছি যে এরকম লোক দরকার যে হয়তো সরকারি প্রকল্পগুলো এবং দিদিকে যদি কোনো মানে পদক্ষেপ নেন, যেটা হয়তো আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য বিজ্ঞান জনস্বাস্থ্য বিষয়ক যারা কাজ করেন তার সাথে পরিপন্থী, সেটা দিদিকে গিয়ে বোঝাও, বলো। ভয় পাওয়ার কি আছে? ভয় পেলে তুমি ট্রান্সফার হবে, কুচবিহার হবে, বালুরঘাট হবে, রোজ তো এইগুলো হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে সঠিক জায়গায় যদি খবরটা গিয়ে পৌঁছয় যে কোথায় কোথায় স্বাস্থ্য মন্ত্রকের, আমরা 23 বছর সরকারি চাকরি করছি, 23 ইয়ার্স আই বিন দিস সার্ভিস। আমি প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে মেডিকেল কলেজে, কোন মেডিকেল কলেজের কোন দালাল, কোন নোটিশ, কোন কীভাবে কী হয় সেটা সম্পর্কে অন্তত বিস্তর ওয়াকিবহল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হবো না, কারণ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে না ঘাটকা না ঘাটকা, কোনো পাওয়ার নেই, একটা স্টেক। অ্যাবসলিউটলি। তার চেয়ে বাবা ক্লিনিক্সটা ভালো জানি, ভালো পেটে কিছু বিদ্যে আছে, যেখানে যাব সেখানে গিয়ে অঙ্কুরোদ্গম করে প্র্যাকটিস করে পেশেন্ট তুলে নিতে পারবো। সরকারি চাকরি ছেড়ে দিলে দেবো, সরকারি চাকরি ইনফ্যাক্ট আমাদের লস। সরকারি চাকরিতে যে মাইনেটা পাই সেটা হয়তো আমার 1 সপ্তাহের মধ্যে আমি উপার্জন করে দিতে পারি, কিন্তু করছি একটা কারণে, টিচিং, ছাত্র পড়াতে ভালোবাসি। এই ছাত্র পড়ানোটা হচ্ছে মেন অ্যাম্বিশন, কিন্তু যদি বাধা দেয় চলে যাও, কি আছে, যা হচ্ছে ক্যা পায়া নেই তোরে ক্যা ঢুঁড় রা হ্যায় তু, ক্যা খোয়া হ্যায়। এই যে আর্নিংয়ের কথাটা বলছেন, এখন মানে কীরকম পেশেন্ট আসে মোটামুটি সপ্তাহে বা মাসে? কত পেশেন্ট, নাম্বার অফ পেশেন্ট দেখো, আগে কেরিয়ারে অনেক বেশি দেখেছি, এখন কোয়ালিটির উপর জোর দিই, কারণ এখন একটা তাড়াহুড়ো করে পেশেন্ট দেখে কারো মন পাওয়া যাবে না। আর এখন সোশ্যাল মিডিয়া ট্রায়ালটা বড্ড বেশি,
সোশ্যাল মিডিয়াতে সাকসেস স্টোরি যেমন ছাপায় তেমনি বদনামটা দুর্নীতিটাও দাবানলের মতো ছাপায়। এন্ড অফ দ্য ডে তুমি একটা জায়গায় কি, তুমি যদি আব্রাহাম মাসলোস হায়ারার্কি দেখো, তাহলে সর্বোচ্চ স্তরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। প্রথমে হচ্ছে বেসিক নিড, অন্ন বস্ত্র বাসস্থান, আর 5 নম্বর ধাপটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। যখন তোমার মনে আসবে যে আমি অ্যাকমপ্লিশড, আমি নিজে খুব ভাগ্যবান, আমাকে যে পেশেন্টরা ভালোবাসে, টাচ উড বিপ্লব, আমাকে কি দিয়ে যায় না, আমাকে অনেকে ফিস দিতে পারে না, বাড়ি থেকে আলু পেঁয়াজ নিয়ে আসে গ্রামের পেশেন্ট, বুড়ো দিদিমা গালে এখানে ফোকলা দাদা হামি দিয়ে যায়। অনেক পেশেন্ট আসে, সেদিন কলাইয়ের ডাল নিয়ে এসছে, আমি বাড়ি নিয়ে এলাম, বউ বললো যে বাবা তো কোনোদিনও পাইনি। এর আগের দিনও ফল টল তো পুরো বারুইপুরের পেয়ারা নিয়ে চলে এলো একগুচ্ছ। যদিও আমাদের গিফট নিতে নেই, এটা এথিক্স, কিন্তু আমি না করতে পারি না, কারণ তাদের মধ্যে যে ইমোশন, ভালোবেসে দিচ্ছে, এটা ইমোশন আপনাকে তো কোনো কিছু করে দেওয়ার জন্য দিচ্ছে না, এইটা প্রাইসলেস। এইটা আমি মনে করি। আর সাইকিয়াট্রি আরও বেশি ইম্পর্টেন্ট এই কারণে, সাধারণত তুমি ধরো তোমার অ্যাপেন্ডিক্স হলো, অপারেশন করলাম, হাজব্যান্ড বললো বাবা এত টাকা বিল হয়েছে। আমাদের ক্ষেত্রে অন্য জিনিস, আমাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অন্য সাবজেক্টে কী হয়, পেশেন্ট ছুরি চাকু চালাতে হয় না, না বলছি, অন্য সাবজেক্টে হচ্ছে পেশেন্ট কুল থাকে, পেশেন্ট পার্টি ভায়োলেন্ট হয়ে যায়। আর আমাদের সাবজেক্ট হচ্ছে পেশেন্ট ভায়োলেন্ট, পেশেন্ট পার্টি কুল। এবং আমরা যখন একটা পেশেন্টকে ভালো করি, তখন একসাথে 4 জন আমাদের আশীর্বাদ দেয়, কারণ উই আর নট ট্রিটিং দ্য ইন্ডিভিজুয়াল, উই আর ট্রিটিং ফর ফ্যামিলি। তাই 15 কোটি ভারতবাসীর মতো মানসিক সমস্যা নয়, 60 কোটি ভারতবাসী, তার পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানসিক সমস্যার সম্মুখীন। এবং আমরা যদি সেই কেমিক্যাল লোচাটাকে ঠিক করে দিতে পারি, তাহলে যে পরিমাণ আশীর্বাদ হয়, উইথ ডিউ রেসপেক্ট, নিউরোলজি আমাদের অনেক বড় দাদা, তারা এমডি ডিএম করেন, কিন্তু নিউরোলজির তোমার আউটকাম দেখো, অ্যালজাইমার, পার্কিনসন্স, মাল্টিপল স্ক্লেরোসিস, মোটর নিউরন ডিজিজ, নট ভেরি গুড। কিন্তু আমাদের একটা পেশেন্ট যে নাচছিল খাটের উপর, সে হঠাৎ শান্ত হয়ে গেল। অ্যালকোহল একটা পেশেন্টের পরিবারকে সর্বশান্ত করে দিয়েছিল, সে ভালো হয়ে গেল, সমাজের মূল স্রোতে ফিরে এলো। প্রাইসলেস, সেই জিনিস আর কোথাও পাওয়া যায় না। তাই আমার সাবজেক্টে আমি জানি যে যখন নিয়েছিলাম, এখনও সেই হয়তো মুখ দেখলে দিন খারাপ গেলেও এখনও কিন্তু বিয়েটা হয়েছে, বিয়েটা টিকেও আছে, এবং আশা করি যে লোকে দুহাত তুলে আশীর্বাদ দেবে, সেই ভালোবাসা যেন সারা জীবন পায়। আর কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। সবচেয়ে টাফ মানে পেশেন্ট পেয়েছেন এমন কোনো অভিজ্ঞতা যদি বলেন? এই প্যাশনে অনেক সময় লেগেছে কিন্তু সাকসেস পেয়েছেন। ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বললে বিপ্লব। আমি একটা বেসরকারি হাসপাতালের রুগী দেখছি, রোববারের একটা বিকেল, তার পরিবারের 4 জনই আমাকে দেখায়। তার ভদ্রমহিলা এলেন, তার 2 সন্তান, ছেলে মেয়ে আর হাজব্যান্ড। তা হাজব্যান্ডের সাথে কনফ্লিক্ট আছে, এরকম সমস্যা, কারণ যে পরিবারে অভিজাত পরিবারের সাথে মিলছে না, অনেক রক্ষণশীল পরিবার। তা আমি দেখছি ভালোই আছেন, তা হঠাৎ আমাকে মিষ্টির প্যাকেট নিয়ে এসছেন, বেশ সুন্দর অনেক বড় প্যাকেটের মিষ্টি। তা মিষ্টিটা দিয়ে দিচ্ছেন, আমি যথারীতি আবার বললাম যে না না কী পারপাসে, না না তো আজকের দিনটা নিন, আজকের দিনটা নিন। হ্যাঁ না না না, এটা বারবার এটা করা ঠিক নয়, এরকমভাবে নিলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। বললো না দেখো শেষবারের মতো বলছি। আমার মাথায় হিট করলো শেষবারের মতো কথাটা, আমি সঙ্গে সঙ্গে বার করলাম। তখনও কিউ অনেক বেশি, অলরেডি বিক্ষোভ চলছে, মানে ট্রেন 1 ঘন্টা লেটে রান করছে, সিরিয়াল নাম্বার যা সেই অনুযায়ী পেশেন্ট ওয়েটিং। আমি দরজা বন্ধ করে সিস্টারকে বললাম, ফিমেল পেশেন্ট, একজন অ্যাটেন্ডেন্ট লাগে, আমি বললাম যে কী হয়েছে বলুন। কিছুতেই বললো না, লাস্টে আমাকে বললেন, খুলে ব্যাগ থেকে বার করলেন 200টা ওষুধের স্ট্রিপ, উনি সুইসাইড করবেন বদ্ধপরিকর, এবং উনি ফেয়ারওয়েল গিফট দিয়ে যাচ্ছেন, মানে যাওয়ার আগে সবাইকে খুশি। তার আগে ছেলে মেয়েকে জামা কিনে দিয়েছেন, হাজব্যান্ডকে একটা কস্টলি গিফট দিয়েছেন, রিস্ট ওয়াচ ফাস্ট ট্র্যাকের, এবং তারপরে আমাকে এটা দিয়েছেন। আমি কনস্ট্যান্ট সেখানে ধরে তাকে 1 ঘন্টা বসে কাউন্সেলিং করলাম। তারপর আমার চেম্বারটা শেষ হওয়ার পর আমি তাকে ফোন করলাম, রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ করলাম, পরের দিন ভোরবেলা উঠে রাত্রিবেলা সুইসাইড করেননি তো, বেঁচে আছেন তো, আমার কিন্তু রাতে ঘুম হয়নি। তা এইভাবে তাকে ইন্ডিভিজুয়ালিস্টিক কেয়ার দিতে হলো। এইটা আমার জীবনে মেমোরেবল থাকবে যে আমি একটা মানুষের জীবন বাঁচিয়েছি। হতে পারে কার্ডিওথোরাসিক সার্জন হার্টের অপারেশন করছেন অনেক মানুষকে, কিন্তু আজকে যদি আমি দেখো বিপ্লব 100টা পেশেন্ট দেখি, তার মধ্যে অন্তত 15 জন আত্মহত্যা করতে পারে। তাই আমি ইনডাইরেক্টলি ছুরি কাছি না হাত দিয়েও 15টা মানুষের প্রাণ বাঁচাচ্ছি। রিকভারি রেট কীরকম থাকে? খুব ভালো, এখন আউটকাম ভীষণ ভালো। এখন ট্রিটমেন্ট না, যদি তুমি সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট বলো তাহলে 2 রকম আছে। আমরা বলি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আর সাইকোসোশ্যাল ট্রিটমেন্ট। বায়োলজিক্যাল ট্রিটমেন্টটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ওষুধ দিয়ে, মেডিসিনস ভেরি ইম্পর্টেন্ট। এখনকার ওষুধগুলো প্র্যাকটিক্যালি সাইড এফেক্টলেস, অনেক আধুনিক প্রযুক্তির ভালো ভালো নতুন রিসার্চ হচ্ছে। আরেকটা হচ্ছে নন মেডিসিনাল অ্যাপ্রোচ, সেটা নন মেডিসিনাল বায়োলজিক্যাল। তার মধ্যে কী আছে জানো, ইসিটি, ব্রেনে কারেন্ট,
যেটার সময় 1 ফ্লুজ ওভার কুকুজ নেস্টে দেখানো হচ্ছে, 15 পার্ক এভিনিউতে অপর্ণা সেন দেখিয়েছেন। কিন্তু ইসিটি এমন একটা সেফ থেরাপি, মডিফাইড ইসিটি, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি একটা মানুষের আত্মহত্যা থেকে তাকে বাঁচিয়ে দিতে পারে 3টে সেশনে। এবং আমাদের মেডিকেল কলেজগুলোতে আমি প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ইসিটি নেওয়া হয়, ইউজুয়ালি 6 থেকে 12টা সেশন লাগে, অ্যানেস্থেশিয়াকে ক্লিয়ারেন্স করে আমরা সেটা করি। 2 নম্বর যেটা হচ্ছে আরটিএমএস, রিপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, মানে একটা ব্রেনে হ্যান্ডহেল্ড ম্যাগনেট দিয়ে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে ব্রেনের ওই জায়গাগুলো পার্টিকুলার ফোকাসগুলোকে স্টিমুলেট করছি। ডিপ ব্রেন স্টিমুলেশন আমরা পার্কিনসন্সে দেখেছি, সোজা মাথার ভেতর দিয়ে সুচ ঢুকিয়ে দিচ্ছে এবং সাবস্টেন্সিয়া নাইগ্রাতে পালস জেনারেটর দিয়ে সেখান থেকে ডোপামিন সিক্রেশন করে অনেকগুলো ক্ষেত্রে পার্কিনসনের রিলিজ ভালো হয়েছে। তাই এখনকার ট্রিটমেন্ট অপশান আছে, আমি তো চাই ব্লুটুথ দিয়ে আমি সেটা দেখবই বলেছি। আরেকটা হচ্ছে সাইকোসোশ্যাল থেরাপি, তার মধ্যে নন ফার্মাকোলজিক্যাল সাইকোলজিস্টদের কাছে যেটা মেনলি যায় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা যে 3টে নেগেটিভে আমরা ঘিরে আছি। নেগেটিভ অ্যাবাউট সেলফ, নিজের সম্পর্কে নেগেটিভের জন্য আমার ওয়ার্থলেসনেস, আমি অযোগ্য। নেগেটিভ অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে আমার কী হবে এটা ভাবতে গেলে আমাদের তখন হচ্ছে হোপলেসনেস। আর যে নেগেটিভ অ্যাবাউট এনভায়রনমেন্ট, আমার বাইরে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না, আমার পাশে কেউ নেই, 7 লক্ষ টাকা দিয়ে আমি চাকরি পেলাম না, তখন মনে হচ্ছে হেল্পলেসনেস। তাই এই হেল্পলেসনেস, হোপলেসনেস, ওয়ার্থলেসনেস বলা হয় বিএক্স কগনিটিভ ট্রায়াড অফ ডিপ্রেশন। এইটাকে আমরা সিবিটি সেশনে অটোমেটিক নেগেটিভ থটগুলো, দ্যাট ক্যান লিড টু দ্য সুইসাইড, একদম ডিপ্রেশনে তো সুইসাইড রিস্ক থাকবে। এবং অটোমেটিক নেগেটিভ থটগুলোকে অল্টারনেট থট দিয়ে চ্যালেঞ্জ করা হয়। এই চিন্তন মনন পদ্ধতি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যদি মেডিসিন শুধু ফার্মাকোথেরাপি করলে 60 থেকে 70% রেসপন্স, শুধু ওষুধ দিলে। ধরো ম্যাক্সিমাম 70%, শুধু সাইকোথেরাপি উইদাউট ওষুধ 40, তার বেশি হবে না, 50 মেবি। দুটো একসাথে যুগপথভাবে দিলে 100%। কিন্তু কোনটা করবে সেটা লিড রোলটা আমরা প্লে করব। কিন্তু আসতে চায় না শিক্ষিত মানুষের কাছে কাউন্সেলিং করা। আগের দিন একজন প্রফেসর এসেছিলেন আমাকে দেখাতে তার ছেলেকে নিয়ে, ওষুধ কি খেতেই হবে? তো ব্রেকিং দ্য ব্যারিয়ার্স অফ দ্য স্টিগমা আমাদের এগিয়ে আসতে হবে। কবে আসবে? সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। আসে না তো, তুমি খাবে যদি তোমার প্রবলেম ওষুধ খাও, তুমি বলবে আমি তো এমনি ওষুধ খাই না, আর ডাক্তার যেতেই তাহলে ক্ষতিকর হবে, আমার ক্ষতি হবে, আমার পেশেন্ট কমবে, আমার সেঞ্চুরি হবে না বলছে কোনোদিন, হবেই, নিতে পারছি না। আমার ওয়াইফের ফিজিওথেরাপি চলছে প্রত্যেক দিন, তাহলে মাসে 15টা, ঘরে বাইরে প্রত্যেকে আমাদের যারা এখানে রয়েছে আমাদের কম বেশি সবারই কিন্তু স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে আমরা যাচ্ছি। সাম আর রিকোয়ারিং মেডিকেশন, সাম আর নট রিকোয়ারিং মেডিকেশন, সাম আর ম্যানিফেস্টিং দোজ সিমটম, কেউ বুঝতে পারছে না। কিন্তু আমরা একটা তো আমরা কীভাবে শিখি, একটা প্রত্যেক মানুষের কি মানে বছরে একবার বা দুবার হলো কি পুরুষ মানে শরীর চেয়ে বা মন সব চেক করা উচিত? অবশ্যই। মানসিক স্বাস্থ্য তো খুব ইম্পর্টেন্ট। মানসিক স্বাস্থ্য যেটা বলছি, মানসিক স্বাস্থ্যর দেখো WHO সংজ্ঞা হচ্ছে যে হেলথ কাকে বলে, হেলথ ইজ স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মিয়ারলি এনি অ্যাবসেন্স অফ ডিজ অর ইনফরমিটি। তাহলে মেন্টাল ওয়েলবিং একটা উইং, ফিজিক্যালের সাথে মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। সেক্সুয়াল হেলথ ইজ অলসো নেগলেক্টেড। তাহলে এই জায়গাগুলো অনেক। মেন্টাল হেলথের গল্প, মেন্টাল হেলথ গ্যাপ কত জানো? আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজনে যদি 100 জন মানসিক রোগের সমস্যা থাকে 85 জনের চিকিৎসা হয় না। 85% মেন্টাল হেলথ গ্যাপ। চিকিৎসা হয় না, যায় না, হয় না। 72% হচ্ছে সবচেয়ে কম গ্যাপ স্কিজোফ্রেনিয়া, বাইপোলার। সবচেয়ে বেশি গ্যাপ 92% হচ্ছে টোব্যাকো। টোব্যাকো কোনো অসুখই নয়, খেতে চান, টোব্যাকোর জন্য ট্রিটমেন্ট আছে। প্রত্যেকটা নেশা 3টে চিকিৎসা আছে, একটা ডিটক্সিফিকেশন, মোটিভেশনাল ইন্টারভিউ, রিল্যাক্স প্রিভেনশন। কিন্তু এইটা যে চিকিৎসার মধ্যে আসতে কেউ চায় না। সবাই ভাবে এই গোপনে ছাড়ান বলে অমুক ডাক্তারের কাছে অমুক লজে চলে যান, সোমবারে এই লজ, বুধবারে ওই লজ করে তারাও ব্যবসা করে চলে আসছে। এবং এই গোপনে মচ্ছরণে যে ওষুধটা সর্বনাশ। মানুষের দৃঢ়তা কীভাবে আসবে সেটা আমিও দেখেছি আমার ক্ষেত্রে কেউ না কেউ সন্ধ্যেবেলা জুটে যায়, মানে চলো আজ স্যার এটা হয়ে যাক, স্যার আজকে ভালো বিজনেস হয়েছে খেয়ে নিই, স্যার আজকে ওইদিকে ভালো কাজ হয়েছে খেয়ে নিই, অনেকদিন পর এলাম আপনার সাথে দেখা করতে, আজকে একটু হয়ে যাক। পিনে वालों का पीने का बहाना चाहिए। এটা হয়ে যায়। আমি যদি চাই যে না আমি আর খাবো না, সপ্তাহে ঠিক আছে একটা দিন অকেশনালি করলাম, ইটস ওকে, মানে আমি নিজের মনটাকে বলছি। এইটা যে আমি চাইবো না যে না আমি সেই সামনের মানুষটাকে না বলবো, এই না বলার যে একটা দৃঢ়তা, এটা কি করে আসবে? প্রথমত হচ্ছে যে যখন আমরা এটা কাউন্সেলিং করি, মোটিভেশনাল ইন্টারভিউ, তাদের প্রথম হচ্ছে গলা যেন না কাঁপে। যখন কোনো বন্ধু আমাকে বলবে, চোখে চোখ রেখে বলতে হবে, দেখ ভাই আমার সাথে বন্ধুত্ব রাখতে গেলে দ্বিতীয়বার নেশার জন্য আমাকে অফার করবি না, স্ট্রিক্টলি বলতে হবে। এবং 2 নম্বর হচ্ছে তাকে কিছুদিন প্যারাফ্রেনালিয়াকে সরে আসতে হবে। কারণ যদি দেখা যায় যে একটা গ্লাস, একটু বরফ, একটু তরল একে পাশে থাকে, অন্যরা পাশে খাচ্ছে, তখন আমি না খেয়ে থাকতে পারবো না, আমার মধ্যে একটা আর্জ ক্রিয়েট করবে। এই আর্জটা ভীষণভাবে আমাদের এই তেষ্টাটা, মানে মানসিক তেষ্টাকে আমরা বলি ক্রেভিং, এই ক্রেভিংটাকে আটকানোর জন্য সুনির্দিষ্টভাবে এক তো মোটিভেশন করবই, ওষুধ দিয়েও ব্লক হয়ে যায়। এমন ওষুধ আছে যে আমার ক্রেভিং হবে না, খাই নেশাটা চলে যাবে। এবং 2,
আমি যদি মদ্যপানও করি, মদের সেই প্লেজারটা পাবো না, প্লেজারটাকে আমরা ডোপামিন সার্কিটটাকে আটকে দেবো। কিক সিনেমা দেখেছো সলমান খানের, ঠিক সেম ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া থেকে নিউক্লিয়াস অ্যাকম্বেন্স হয়ে প্রিফ্রন্টাল কর্টেক্সে একটা ডোপামিন কিক যায়। এই কিকটাকে কাট অফ করে দিলেই কিন্তু কেল্লা ফতে। তাই সব কিছুই করা যায়, কিন্তু আনছেটা কি? আনবে তো লাস্টে পার ডে নেশা করে 1,000 টাকা খরচা করছে, মাসে 30,000 টাকা, কিন্তু 700 টাকা দিয়ে, 600 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কোনো স্পেশালিস্টের কাছে ডাক্তারকে আসতে চাইছে না। কী হবে? দৃঢ়তা আসবে কীভাবে? দৃঢ়তা আসতে গেলে তো একটা তার পার্সোনালিটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেই পার্সোনালিটি আছে কিনা। 2 নম্বরে তাকে মোটিভেশনাল ইন্টারভিউগুলো করা, ওই যে তুল্যমূল্য বিচার করা। তুমি মদ খেয়েছো এত বছর ধরে, এতটা করে, তাতে তোমার লিভারের ক্ষতি হয়েছে, প্যানক্রিয়াসের ক্ষতি হয়েছে, তুমি সিগারেট খেয়ে তোমার ক্যান্সার হয়েছে, তোমার টিবি হয়েছে, না খেলে তোমার কি পেটে তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, তোমার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, এগুলো প্রস অ্যান্ড কনস বুঝিয়ে তার এই অ্যাম্বিভ্যালেন্ট মানে দুদিকের যোজ্যতা, উভযোজ্যতার জায়গা থেকে একটা জায়গায় আসতে হয়। এবং এটাকে বলে প্রচাস্কা অ্যান্ড ডাইক্লেমেন্টির চেঞ্জ অফ সাইকেল। প্রথমে একটা পেশেন্ট থাকে নট মোটিভেটেড, তারপর মোটিভেটেড হলো, মোটিভেটেড হওয়ার পর প্রি কন্টেম্পলেশন, প্রস্তুতি পড়লো, কন্টেম্পলেশন, ডিসিশন, অ্যাকশন, মেনটেন্যান্স। এই পুরো সাইকেলটা চালাতে, এবং এটা নেভার এন্ডিং। মনে রাখবে কলতলে আমার পা পিছলে যেতে পারে, দ্যাট ইজ কল ল্যাপস। কিন্তু আমি যদি ধাপাস করে পড়ে যাই, দ্যাট ইজ কল রিল্যাপস। তাহলে রিল্যাপসটাকে আটকাতে হবে। কেউ যদি 1-2 বার ভুল করেও খেয়ে ফেলে সোশ্যাল প্রেশারে পড়ে, সঙ্গে সঙ্গে আবার নিয়ে আসা এবং তার সেই কাউন্সিলিংয়ের থেকে আরও জোরদার করা। লাস্ট একটা প্রশ্ন করব। রঞ্জন ভট্টাচার্য, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, উনি যখন মানসিক অশান্তিতে থাকেন বা কোনো এরকম স্ট্রেস আসে, উনি কি কোনো সাইকিয়াট্রিস্টের পাশে যান, না নিজেকে দেখো, প্রয়োজন হলে তো অবশ্যই যাব, কিন্তু আমি শুধুই রঞ্জন। আমি মনোরঞ্জন করি, চিত্তরঞ্জন করি, সুরঞ্জন করি, প্রভঞ্জন নই, রমণীরঞ্জন তো একেবারেই নই। আমার বউকে সাক্ষী রেখে বলতে পারি, কিন্তু আমাকে প্লিজ নিরঞ্জন করে দিও না। বুঝলাম না, একটু খুলে বলুন, কেউ বুঝলো না কিছু। খুলে বলতে সব গেলে কিছুতে আপনি এত মানে কি রেটরিক ভাবে বলছেন না, ব্যাপারটা মানুষের তো বুঝতে একটু অসুবিধা হয়ে আসছে। যারা বোঝার তারা হয়তো বুঝবেন, এমন অবুঝ নয়। তবে একটা কথাই সেটা হচ্ছে যে আমি নিজেকে অবশ্যই মোটিভেট করব। আমার বাড়িতে একটা খুব মানে প্রিন্সিপাল ফলো করা, যেটা আমার। না, আপনি কি নিজে কখনো ডিপ্রেশন ভুগেছেন? ডেফিনেটলি ডিপ্রেশন প্রত্যেক মানুষের জীবনে লাইফে 3-4 বার আসবেই। আমার অবশ্যই পেশাগত কারণে বদলি নীতির জন্য আমাকেও অনেক ভুগতে হয়েছে চাকরি ক্ষেত্রে। একটা সময় খুব কষ্টও লেগেছিল, তারপর লাইফ অ্যাজ ইট গোজ অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু একটা কথা যে আমার ওয়াইফ যেটা কিন্তু ফলো করে, যে তোমার যদি অসুখ হয় তুমি ডাক্তারের কাছে যাবে, ডাক্তারকে ফিস দেবে, ডাক্তারের যে ওষুধটা সেটা ক্ল্যাভাম লিখলে ক্ল্যাভামই খাবো, আমি অগমেন্টিনও খাবো না, আমি মক্সলাভও খাবো না। এবং যতদিন বলবে তাই সেই ওষুধটা খাবে, রেগুলার ফলো আপ করবে, টেস্টগুলো করবে। এইটা করি বলেই সব কিছু ঠিক থাকে আমাদের। তাই ডাক্তাররা হচ্ছে সবচেয়ে খারাপ পেশেন্ট। ডক্টরস আর ভেরি ভেরি পুয়ার প্রেসক্রিপশন ফলোয়ার্স। তারা মনে করে আমাদের ডাক্তার, নিজেরা ডাক্তারি করে, এর জন্যই ডাক্তারদের অনেক সর্বনাশ হয়। তাই আবার বলবো যে রঞ্জন ভট্টাচার্য কোনো নয়, কিন্তু একটা জায়গায় এই সাবজেক্টটাকে এতটা ভালোবেসে ফেলেছি, মানে আমার সেকেন্ড লাভ আফটার মাই স্পাউস, যে একে একদম মানে আরও গুলে খেতে ইচ্ছে করে, আরও ভেতরে যাই। এটা একটা গোয়েন্দা গল্প। আমি ছোটোবেলায় জানো তো খুব গোয়েন্দা গল্প করতাম। হত্যাকারী কে, পাঁচকড়ি দে। আজকে প্রত্যেকটা ফেলুদার গল্পের রহস্য রোমাঞ্চ, কোন মানুষ কেন করছে। চিড়িয়াখানা তুমি যদি সিনেমাটা দেখো, সেখানে কিভাবে খুনের মোটিভটা করেছিল, প্রত্যেকটার জায়গায় আমাদের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে সেই উত্তেজনা রয়েছে সাইকিয়াট্রি সাবজেক্টের মাধ্যমে। আরও ভেতরে গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে। তাই একদম গভীরে যেতে হয়। এরকম প্রচুর সিরিয়াল কিলিংও আছে, অনেক কিছু রোজ চলছে ওইসব। কোথায় চলছে না, টিভি খুললেই খবর। কোথায় প্রতি 15 মিনিটে ভারতবর্ষে একটা করে ধর্ষণ হচ্ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য। অর্ধেক লোক জানে না যে কী করে যাবে, পুলিশের কাছে গেলেই তো ব্ল্যাক। ধর্ষণটাও তো একটা মানসিক রোগ। অবশ্যই। আজকে যদি তুমি সঞ্জয় রায় না, আমরা কি দেখছি পার্টি পলিটিক্স ঢুকে যাচ্ছে, একে অপরকে দোষ। সঞ্জয় রায় যদি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, সে ট্র্যাজেক্টরিতে আসতে হয়নি। ডিফিকাল্ট আপব্রিঙ্গিং, বাবা হয়তো অ্যালকোহলিক ছিল, পেরেন্টাল সুপারভিশন ছিল না, তারপর থেকে ওডিডি হলো, অপোজিশনাল ডিফেন্স ডিসঅর্ডার, অবাধ্য হতে শুরু করলো, কন্ডাক্ট ডিসঅর্ডার, স্কুল থেকে দলছুট হয়ে গেল, নেশাগ্রস্ততায় পড়ে গেল, ক্রাইম করতে শুরু করলো, ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করতে শুরু করলো, তারপর এএসপিডি। এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মানে সাইকোপ্যাথ। দশম অবতারও তুমি দেখেছো কীভাবে এসছে সিনেমার মধ্যে দিয়ে। তো প্রত্যেকটা জায়গায় সাইকোপ্যাথ নিয়ে হিচককের থ্রিলার পর্যন্ত হয়েছে। তো এটা একটা রহস্যের জায়গা, যেখানে আমাদের শৈশব যদি সযত্নে লালিত না হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু পদে পদে তুমি বিপদে পড়বে।
ভবিষ্যতে কি এই সাবজেক্টটাকে নিয়ে গবেষণা করার কোনো আগ্রহ? ভীষণভাবে গবেষণা অনেক করছিও, দুঃখের আচ্ছা, সঙ্গে করছেন। গবেষণা অনেক পেপার আছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল জার্নালে 70টার বেশি পেপার অলরেডি পাবলিশড, তার মধ্যে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে। কিন্তু দুঃখটা হচ্ছে যে আরও ডিপ রুটেড দরকার। প্রথম দুটো জায়গায় আমি খুব মর্মাহত ব্যক্তিগতভাবে, যদি বলে ডিপ্রেশনের কারণ। একটা হচ্ছে আন্ডার স্টিমুলেটিং এনভায়রনমেন্টে কাজ করছি, যেখানে আমার কাজের জায়গাটা আরও বেশি হওয়া উচিত, কিন্তু প্রশাসনিকভাবে কোনো সাহায্য পাচ্ছি না। আর 2 নম্বর হচ্ছে প্র্যাকটিসটা এত বেড়ে যাচ্ছে যে অ্যাকাডেমিক্সটা কমে যাচ্ছে। মানে পড়ানোটা খুব কম। মানে অ্যাকাডেমিক্স না, নিজের পড়াটাও। আমি বললাম মিউজিক নিজেও পড়া, হ্যাঁ। রেগুলার, যদি আমাকে প্রতি সপ্তাহে 2 বা 1টা করে বড় জায়গায় লেকচার দিতে হয়, আমার নিজের প্রিপারেশন লাগে। এবং আজকেও ধরো 2টো সংবাদপত্রে এক টপিক নিয়ে আমাকে লিখতে হয়েছে, সেটা নিজের কথা আমাকে পড়তে হচ্ছে। কিন্তু এখনও মনে হয় আন্ডার স্টিমুলেটিং এনভায়রনমেন্ট, যার জন্য না এই নিমহ্যান্স, পিজিআই, এইমস দিল্লি এরা এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা হয় না, হিউম্যান রিসোর্সটাকে একদম হচ্ছে না। আমার দর্শকরা যদি কেউ চায় যে আমি ডক্টর রঞ্জন ভট্টাচার্যের সাথে দেখা করতে চাই, তারা কীভাবে আপনাকে পাবে? আমি এই পডকাস্টটাকে আমি প্রচারের জন্য ব্যবহার করবো না, কোনোদিন প্রচারের জন্য না। একদম না। আমার সেই সত্যি দরকার, সত্যি কথা বলেছি। সত্যি genuinely কেউ যদি দরকার পড়ে। আপনি গুগলে সার্চ করবেন রঞ্জন ভট্টাচার্য, ওইটুকুই বলে দেন। কিছু পাবে না। ডক্টর রঞ্জন ভট্টাচার্য কিছু পাবে না। প্রফেসর ডক্টর রঞ্জন ভট্টাচার্য পাবে না। রঞ্জন ভট্টাচার্য সাইকিয়াট্রিস্ট পাবে না। পচা ডাক্তার রঞ্জন ভট্টাচার্য লিখলে একদম 1 নম্বর সার্চে আমার নামটা আসবে। আপনারা চাইলে সেখানে আমার সব পাবে, সোশ্যাল মিডিয়া আমার সব কিছু অ্যাভেলেবেল। খুব ভালো লাগলো বিকেএস স্পট ফেলোশিপ আপনাকে পেয়ে। সত্যি আমি নিজেও অনেক কিছু নলেজ নিলাম, আমার দর্শকরাও নিল। মানে আপনি এত খোলামেলা মন, একটা রোমান্টিক মানুষ মনে হলো। আর আর এই যে সবসময় আপনার কথার মধ্যে একটা হাসি এবং চোখ এবং মুখের মধ্যে একটা হাসি বজায় আসে, এটা যেন সবসময় বজায় রাখেন। যদি একটা ডায়লগ দিয়ে শেষ করে ফিল্মি একদম ডায়লগ, একটা ডায়লগ দিয়ে শেষ করে আপনার ঋষিকেশ মুখার্জির সিনেমার বিখ্যাত আনন্দ সিনেমার, সেখানে বলেছিলেন রাজেশ খান্না, जिंदगी और मौत तो ऊपर वाले के हाथ है जहाँ पना इसे ना आप बदल सकते हैं ना हम सब तो रंगमंच की कठपुतलियाँ है, कब कहाँ कैसे किसका डोर खींच जाए किसी को नहीं पता। बाबू मशाई, বাবু বাসায়। जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। থ্যাংক ইউ, নমস্কার।